সংখ্যা 99 গারো পাহাড়ের নিচে। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তরের শিয়রে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরে এই সময়টা তারা চাষবাস করে। তাদের হাল নেই, বলদ নেই। তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? সবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। বছরে এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালায় পালায় করে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে। আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলার শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের উপর পুরু হয়ে পড়ে কালো ছাইয়ের পলেস্তারা। তার উপর বীজ ছড়াতে যা সময়। দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে, মাথা চারা দেয় ধান, তামাক আর কত ফসল। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর, শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। কাছাকাছি গিয়েছিলাম একবার। গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা। রেল লাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে। তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। সুসং শহরে গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট। কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই, কিন্তু যেই জলে পা দিয়েছে অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগের টং হয়ে আছে। তার চেয়ে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হও। হিন্দুস্থানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশে হালচাল জেনে নেবে। পৃষ্ঠ সংখ্যা 100। হয়তো গর্ব করে বলবে, তার যে বিহারি মণি, বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদের মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ। হাজং, গারো, কোচবানাই, ডালু, মারগান এমনই সব নানা ধরনের জাত। গারোদের আলাদা ভাষা। হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত থেকে। তকে তারা ট বলে, টকে ত, আবার ডকে তারা দ বলে, দকে ড। প্রথমে শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো, তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে দুধ বলছে, তামাককে তামাক। এই অঞ্চলে গারোদের ঘর দুধ থেকে দেখলেই চেনা যায়। মাচা করে ঘর বাঁধা, মাচার ওপরেই যেখানেই শোয়া সেখানেই রান্না বান্নার সব কিছু। হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব। বুনো জন্তু জানোয়ারের ভয়ে এই ব্যবস্থা। এই অঞ্চলে হাজংরাই সংখ্যার সবচেয়ে বেশি। হাজং কথার মানে নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসী তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরাতে তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার ওপরেও ওঠো, নিচের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ। যতদূর দেখা যায় শুধু ধান আর ধান। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে। পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে। কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরন্দাজ। তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, বড়ই ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে। বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে। একদা কাস্তে নেই সকলে, লাঠির আগায় পাড়া ঝুড়োতে। তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। পৃষ্ঠ সংখ্যা 101।
গায়ের আলবাধা রাস্তায় লোহার খুঁড় লাগানো নাগরায় শব্দ হয় খটখট খট খটাখট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটে বুড়িরা সাপমুন্নি দিতে থাকে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার। জমিদারে বেজায় শখ হাতি ধরার, তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা। মাচার ওপর সেপাই শান্তি নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল ছিঁড়ে বেঁধে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলে বেড় দিয়ে দাঁড়াতে হবে। ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। যারা হাতি বেড় দিতে যেত তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। চাকলায় চাকলায় বসলো মিটিং। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র। শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হাট হলো, কিন্তু হাতি বেগার আর চলল না। এখনও চৈতন্যনগরে হিঙ্গুলকোনায় গেলে খগ মোড়ল, আমুত মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়। থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, সেকালে শস্যের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম। মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরত। গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো। আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। একটা কথা আগে থেকে বলে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে, ছোটে যেও না যেন। বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পরপর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। পৃষ্ঠা সংখ্যা 105। ছাতির বদলে হাতি, নাকের বদলে নরুন পেলাম টাক জুমা ডুম ডুম ডুম। কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয় 2 নয়, একেবারে 3-36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও। সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধ, কি তেজারতি। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদায় এসেছিল এক গারো চাষি, নাম তার চেংমান। এমন সময় দেউ দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টোলে, বাড়ি ফেরার উপায় কি? মনমোহন মহাজনের দোকানি ঝাঁপের নিচে চেংমান আশ্রয় নিয়েছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনকরা নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা, ছাতাটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উঠলে উঠল। চেংম্যান দোবানা হয়ে ভাবছে, নেব কি নেব না, নিশ্চয়ই অনেক দাম। হাতে পয়সা তো নেই, নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়। চেংম্যান ভাবল, এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে সে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে। চেংম্যান গেলে তবে হাঁড়ি চলবে। চেংম্যান ফিবার হাতে যায়, মনমোহনকে বলে, বাবু পাওনাগন্ডা মিটায় নেন। মনমোহন ফিবারই বলে, আহা অত তারা কি সেও দিওক্ষণ পরে, এমনি করে বছর তারপর বছর যায়। ধার করে ছাতি কেনার কথা চেংম্যান ভুলেই গেল। হঠাৎ দিন হাটবারে মনমোহন চেংম্যানকে পাড়াও করে, কি বাছাধন, বড় যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর করে পড়েছে। মনমোহন তার লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা বার করেছে, পাওনা হিসেব দেখালো। পৃষ্ঠা সংখ্যা 106। তাতে চেংম্যানের চোখ কপালে উঠল। এই বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবু সুদ সমেত পাওনা হয়েছে 1000 খানিক টাকা, প্রায় একটা হাতির দাম। বিশ্বাস করো, বানানো গল্প না। যদি চাও ও অঞ্চলে পাকা চুল প্রত্যেকটা ডালু হাজং গারো চাষির সাক্ষী দেবে। ডালুদের গ্রাম কুমারগাতি নিবেদন সরকারের মুদিখানা 2-10 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনে 66 বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায় কেড়ে নিয়েছে। আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল।
ও অঞ্চলে 50টা গ্রামে ডালুদের বাস। কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না। শুধু ডালুদের জিজ্ঞাসা করো, ওরা বলবে হাজংরা জাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। ডালুরা বলে সেদিন আর নেই, আগে ছিল তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। সে একদিন ছিল বটে। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট। সিংহ যারা ভালো নাম পশুরাজ। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই, তারপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় 1 মণ হিসাবে। তাছাড়া আছে হাজার রকমের বাজে আবওয়াব, অর্থাৎ খাজনার চেয়ে বাজনাবাসী। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটাই তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে শব্দ ছিল না, জমির আম কাঁঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের ওপর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারত, তারপর মাল ঘরে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। কিন্তু নওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়া বিরাট টল্লাট ও ডালু চাষিরা জেগে উঠেছে। তারা বলেছে, জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি। শেষে জমিদার হার মেনেছে। আজ তারা গর্ব করে বলে, বন্দরে ভদ্রলোকেরা আজ আর আমাদের তুইতোকারি করতে সাহস পায় না। আপনি বলে সম্ভাষণ করে, থানায় ছেড়ে দেয় বসতে। আমরাও অনেক সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। পৃষ্ঠ সংখ্যা 107। হাল বদলের অভাবে আজ চাষাবাদে আজকাল বেজায় মুশকিল। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে। চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান গায়, মিলে গান ধরে। শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা। বন্ধু জমিখানি দাহ কোনা, হাল ঝরিছে মৈশমেনা। হাল বো আছিনি উথি মাতিরে, কতবার লাগাবো নীতি নীতি। চলো বন্ধু এখন রোয়া লাগাতে যাই। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে। আমরা হাল বইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না। কি কষ্ট, কি কষ্ট। যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই। তোমাদের কি ইচ্ছে হয় না? 149। কলের কলকাতা। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। হেই চলে হাওয়া গাড়ি হুস হুস, ট্রাম চলে ঠন ঠন, রাস্তায় এই লোক তো এই লোক। বাসরে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না। কত যে বাড়ি, কত যে গাড়ি বাসরে। কোথাও মাটি নেই, কোথাও সাঁকো নাই, শুধু চুন বালি ইট আর শুধু পাথর। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। কল খুললে জল, জল টিপলে আঁধারে ভাই, জ্যোৎস্না ফিনিক ডায়। রাত রাত নয়, দিন দিন নয়, বাসরে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না। কত যে গলি, কত যে মোড় বাসরে। যতই ঘুরি মাথা বন বন, পা কন কন করে। হঠাৎ দেখি আমার ছায়া, তার পাশে সন্ডামার্কা লম্বা চড়া আরও একটা ছায়া। পেছনে কেড়ে দেখে তো আমি ভিড়মি খাই। ইয়া ইয়া গোপ, ইয়া ইয়া দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, বুকে দুলেছে ঝুলছে পাঞ্জাবির ওপর হাত কাটা রংচঙে একটা ফতুয়া, কাঁধে ঝোলানো একটা ঝুলি। ছোট ছেলে দেখেছে কি কপাট, ঠক ঠক করে কাঁপি আর ইষ্টনাম জপি। হঠাৎ করতে এগিয়ে যায়, নিশ্চয়ই দেখতে পায়নি, নইলে এতক্ষণে কোন মূল্যকে হাওয়া। বসে বসে হিংকাচ্ছি, হিংটিং ছট শুনছি। বাসরে সে কি আজব শহর, কি যে দেখলাম কওয়া যায় না। দুপাশারি দোকান, দুপাশারি হাট, গাড়ি চাইলে গাড়ি, বাড়ি চাইলে বাড়ি, যা চাইবে তাই পাবে। বাসটা কি আজব শহর। 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। তাও কি বলতে চায়, যুদ্ধের সময় পুঁচকে আলপিনেরও যেমন দাম বেড়ে যায়, কলকাতা থেকে ফিরে তেমনি দাম বেড়ে গেল মোনা ঠাকুরের। মাটিতে যেন পা পড়তে চায় না, নইলে রোগা পটকা ছেলেটাকে কি পুঁছতো। টোকা মারলে যে চিৎপটাং হয়ে উল্টে পড়ে, পেয়ারা গাছে উঠতে হাঁটু কাঁপে, নইতে নেবার পর তার কান বেঁধানো ন্যাড়া মাথাটায়
তেড়ে কেটে তাক বলে তবলা না বাজে শেষ পর্যন্ত কিনা মধুকুলকুলি মগডাল থেকে চুরি করে পাড়া আস্ত দুটো আম ঘুষ দিয়ে তার কাছ থেকে গল্প শুনতে হলো। তাও একদিন না, টিপে টিপে সে তার পুঁজি ভাঙলো, গরজ বড় বালায়, তাই রয়ে সয়ে শুনতে হলো। কলকাতা গল্প না শুনে পেট আমাদের ফুলে উঠেছিল। কিন্তু এমন যে আজব শহর কলকাতা, যেখানে কল খুললে জল, কল টিপলে জ্যোৎস্না ফিনিক দেয়, দুদিন যেতে না যেতেই সে শহর ছেড়ে এ পোড়া দেশে ফিরে আসতে হলো কেন, সে গল্পও বলেছিল মোনা ঠাকুর। পৃষ্ঠ সংখ্যা 150। কোথাও কিছু নাই, হঠাৎ খুন ছাপে শহরটার মাথায়, মাথা খারাপ শহরটার। ফটফট বন্ধ হয় দরজা জানলা, বড় বড় দালান যেন হানাবাড়ি, বোঝা যায় না মানুষজন আছে কি না আছে। রাস্তা ফাঁকা, রাত আধার, কানে তালা লাগে হল্লায়। হারে রে 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 রে, মুসলমানগুলোকে কাটবো, হারে রে 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 রে, হিন্দুগুলোকে কাটবো। ছুরি বার হয়, লাঠি বার হয়, লেগে যায় নারদ নারদ। সে কি রক্ত, সে কি আগুন বাসছে। লাশ গড়ায় রাস্তায়, ভয় ডর নাই কিন্তু সাহেবদের। তারা মিটি মিটি চায় আর ফিক ফিক হাসে। হিন্দুও ছুবে না তাদের, মুসলমানও ছুবে না। রাজার জাত তো, গায়ে হাত দেয় সাহসকার। এই না দেখে ধর্মশালা যাত্রী সব ভয়ে কার, বলে প্রাণ নিয়ে পালায়। হাহা করে আসে পান্ডারা, শুধু ট্যাকের দিকে তাকায় আর বলে আহা ভয় কিসের, আমরা আছি, ভয় কিসের। শোনে না কেউ, খ্যাপা শহর, কিচ্ছু মাথার যদি ঠিক থাকে। এই ঠান্ডা তো এই গরম, বাসরে কখন কি হয় কি বলা যায়। ছ্যাঁকড়া গাড়িতে না উঠে দরজায় জানানো খড়খড়ি ফেলে সেই রাত্রিরে সব দিয়ে ছুট। বছর 5 পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে, মোনা ঠাকুরের সেই কলের কলকাতা। স্টেশন থেকে কোথা দিয়ে কেমন করে এলাম কিছু মনে নেই, যেন এক আলো জ্বলা সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম এইটুকু মনে আছে। চারদিকে প্যাকিং বাক্সের মতো গাদা গাদা বাড়ি, একটার সঙ্গে একটা যেন আঠা দিয়ে সাঁটা। পরদিন কলের জলের বাসন মাজার শব্দে ঘুম ভেঙে গেল। পরিত্রাহী কাক ডাকছে কা কা কা। রোদ্দুর দেখা না গেলেও সকাল না হয়ে যায় না। দরজার খিল খুলে বাইরে দাঁড়াতেই অবাক। সামনে কানাগলির মোড়ে দোতলার সমান উঁচু টেলিফোনের তার, ঠিক যেন মুক্তোর মালার মতো দেখাচ্ছে। ফোঁটা ফোঁটা শিশির অগুমতি আয়নার মুখ দেখছেন 7 রঙের 7 ঘোড়ায় চাপা সূর্যদেব। কিন্তু যত যাই বলো, সে খোলা মাঠ আর নীল চোখের মনির মতো আকাশের কাছে প্যাকিং বাক্স মার্কাই শহর কিচ্ছু না। গলির মোড়ে ফুটো পয়সার মতো আকাশ, তাও দাঁড়িয়ে দেখার জো নেই। পেছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে। কি বিচ্ছিরি শহর বাবা, এমন শহরে থাকতে আছে। গোমরামুখ লোকগুলো সব ঘাড় হেঁট করে ঘুরে বেড়ায়। একবার কেউ ডেকে জিজ্ঞাসা করে না কেমন আছো হে। মনে মনে চটে যায় মোনা ঠাকুরের ওপর, একটা আস্ত দামড়া গাধা। এর চেয়ে ভালো ছিল আমার ডুকডুকির হাত, দুধ পাতলা মাঠ, ঢের ভালো ছিল আমার ইচ্ছামতী নদী। উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে বুক টান করে ঝাঁপ দাও, ডুব দিয়ে শামুক তোলো, চঞ্চনে খিদে, তার কাছে সরু সুতোর মতো কলের জল ছো। দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলা রাস্তা দিয়ে হনহনিয়ে হেঁটে গেল, বিকেলে দেখি তাদের দম ফুরিয়ে গেছে। কালি ঝুলি মেখে আস্তে আস্তে পা ফেরে টলতে টলতে ফেরে। গায়ে এমন সময় নীলকুঠির পাট থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরত। পশ্চিম দিকের আকাশটায় এই সময় কারা যেন সিঁদুরের টিপ পরিয়ে দিত। পৃষ্ঠ সংখ্যা 151। আর ঠিক সেই সময় শান বাঁধানো রাস্তায় কলের কলকাতাকে বিষম ঠাট্টা করলে পিচ ঢালা রাস্তায় মেয়েলি গলায় কি যেন চেঁচিয়ে উঠত, মাটি লেবে গো মাটি। মনে মনে আমি ভারী খুশি, কেমন জব্দ কেমন। আর আদিগন্ত মাঠ নয়, মাটির শুধু একটা ডেলার জন্য আমার মনটা কেমন করে উঠল। এমন যে নীরস শান বাঁধানো কলকাতা, তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই। কানাগলি মোড়ে বাঁদিকে বাড়ির গায়ে ঝোলানো গ্যাসের টিমটিমে আলো, তার নিচে মিষ্টির দোকান, ডান হাতে কর্পোরেশনের স্কুল, তার সামনে বড় একটা রোয়াকে বুড়োদের আড্ডা। একটু এগিয়ে এক পাকাটে দর্জির দোকান, ছেলে ছোকরাদের আড্ডা সেখানে। পাড়ায় নানা রকম লোকের বাস, কেউ ডাক্তার, কেউ কবিরাজ, কারো লোহা লক্করে, কারো সোনার উপর দোকান, কেউ সওদাগরি অফিসে চাকরি করে, কেউ বাড়ি ভাড়ার টাকায় বসে খায়। ডাক্তারবাবু সেজো ভাই রেলের ক্যানভাসার, কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিলেত ফেরত, আড্ডিদের বাড়ির এক ছেলে টাকা জাল করে জেল খাটছে। বিকেল হলে পাড়ার সব ছেলে ছাদে যায়। পাড়া কাঁপিয়ে শুধু একটা আওয়াজ ওঠে, ভোঁ কাটটা।
একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। বউবাজারের মোড় থেকে এসপ্ল্যানেড অব্দি সেন্ট্রাল অ্যাভিনিউর দুপাশে ফাঁকা জমি, বলঙ্গা লেনের কাজটাতে চীনেদের থিয়েটার, এদিক ওদিক দু একটা পাউরুটি তৈরি কারখানা। এক জায়গায় রিক্সার ওপর বসে এক সন্ন্যাসিনী বুড়ি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া। ওড়িয়া ভাষায় বিড়বিড় করে কিসব বকে চলেছে। লোকে গদগদ হয়ে শুনছে, পায়ের কাছে পয়সা ফেলছে। খালি মাঠে সবসময় ভিড়। ডুক 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 ঢোলক বাজছে। ম্যাজিক দেখাচ্ছে কেউ, কাঁধ পর্যন্ত বাবরি চুল, কানে লোহার মাকড়ি। অনবরত মন্তর আওড়াচ্ছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে, লড়কা লোক এক দফে হাততালি লাগাও। বকতে বকতে মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে। শুকনো মুখ দেখলেই মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। বাজি দেখানো শেষ হতে না হতে ভিড় পাতলা হতে থাকে। পাছে পয়সা দিতে হয়তো যে যার মতো কেটে পড়ে। মাটিতে ছড়ানো 2-4 আনা পয়সা কুড়িয়ে নিতে নিতে সাপমনি দিতে থাকে ভাদুমতি জাদুকর। হুসমন্তরে পয়সাকে টাকা করতে পারে না, তবে কিসের বাজিকর। পালাতে পালাতে মনে হয় সাপমন্নিগুলি বুঝি আমার পেছনেই তাড়া করছে। পাশে আর একটা ভিড়। দাড়িওয়ালা একজন হেকিম, পরনে তার লাল আলখাল্লা, গলায় হাড়ের মালা, চোখে নিকেলের ফ্রেমের মোটা চশমা, একটা দিক সুতো দিয়ে বাঁধা, সামনে তার একরাশ গাছগাছরা, কাঁচা ছাল চামড়া, হাড়, কাঁচের কৌটোয় জোঁক আর বিছে, নীলগাইয়ের চামড়, বিচ্ছিরি নোংরা দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। কত সব ভারী ভারী রোগের নাম করছে, বাতলে দিচ্ছে কোন রোগের কোন দাওয়ায়। কানের খোল পরিষ্কার করতে বসেছে কেউ, কোথাও ভাঙা গাছ জোড়া লাগাবার আশ্চর্য কাণ্ড কারখানা দেখতে ভেঙে পড়ছে লোক। পৃষ্ঠ সংখ্যা 152। কোথাও চড়াই পাখি মানুষের ভাগ্য গণনা করছে। বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে। শীতকালে খালি মাঠগুলো জুড়ে তাঁবু পড়ে সার্কাস আর কার্নিভালের। লাল নীল আলোয় ঝলমল করে ওঠে গোটা তল্লাট। চাকা লাগালে মোটা মোটা লোহার গড়াদাটা খাঁচার মধ্যে খিদের সময় গজরাতে থাকে বাঘ আর সিংহ। মানুষের গন্ধে জিভ দিয়ে তাদের লালা গড়ায়। সার্কাসে বাচ্চা বাচ্চা ছেলেগুলো থাকে জেলখানা কয়েদির মতো। রোজ সকালে উঠে কসরতগুলো অভ্যাস করতে হয়। একটু ভুল হলে সপান সপান চাবুক। তাই মুখে সবসময়টা মন মরা ভাব। টিনের বেড়ার ফুটো দিয়ে তারা বাইরে তাকায় আর মার জন্য ভাই বোনদের জন্য মন কেমন করে। হঠাৎ একটা ভিড়ের ভেতর থেকে কে যেন পকেটে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো, আমার মানি ব্যাগ। যেই বলে এমনি ধর করে ছুটে গেল কয়েক লোক একজনের পিছনে। ছুটোছুটি হয়ে হারলা, মাঠ ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়েই থাকলেন। চোরকেও পাওয়া গেল না, চোর যারা ধরতে গেল তাদেরও আর টিকি দেখা গেল না। তবু ভালো এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা। আকাশ এখানে অনেক দরাজ। এ রাস্তায় মানুষগুলো যেন একটু আলাদা। ঢোলক বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে। উড়ে মেরো বাঙাল বলে কোনো কথা এ রাস্তার অভিধানে নেই। সরু একটা গলির মধ্যে এঁদো ঘরে থাকে ফুচকা, পাকৌড়ি, আলু কাবলিওয়ালার দল। কাবলিওয়ালারা থাকে নেবুতলায় মোড়ে। কাজ দিয়ে গেলে ভয় ভয় করে। শুনি নাকি ছেলে ধরাদের আস্তানা ওটা। ঝুলি দেখা যায় না, তবে থাকতেও তো পারে। রাস্তার কলে ভিস্তিওয়ালা ভিড়। ট্রেনের জলে গা ধোয় একদল। হেই হো সুর টেনে টেনে রাস্তার সুরকির ওপর দুর্মুষ চালায় কর্পোরেশনের পুলিশ। ঘামের গন্ধে বনবন শব্দে জমজমাট শহর কলকাতা। চুনবালি ইটেরও একটা সৌন্দর্য আছে। সন্ধেবেলার বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে চকমকির আগুন জ্বলে। পেতলে পিদিম জ্বালিয়ে ঘোরে মুশকিল আসান। হঠাৎ দিন খেপে উঠল কলের কলকাতা। গলিগুলো সব একটানে বড় রাস্তায় এসে পড়ল। শহরময় চাঞ্চল্য, হই হল্লা, গোলপুকুরে মিটিং, গোলদিঘিতে মিটিং, রাস্তায় মোড়ে মোড়ে মিটিং। মিটিং ছাড়া মানুষ নেই। পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খ্যাপায় না। কাঁধে হাত দিয়ে বলে, চল ভাই মিটিংয়ে। পার্কে রোজ মিটিং আর স্কুলে পিকেটিং। এক নতুন মজা। কেন কেউ জানে না, কিন্তু মেতে উঠেছে সবাই। কেউ আর ছাদে নয়, সব রাস্তায়। জনসমুদ্রে জোয়ার লেগেছে। একটু একটু করে বোঝা গেল স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। ইংরেজ চলে যাক, আমাদের দেশ আমাদের থাক। সত্যিই তো, কেন আমরা পরাধীন থাকবো? সারা শহরে আগুন, সে আগুনে জ্বলছে বিলিতি কাপড়। পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে। পৃষ্ঠের সংখ্যা 153। গম গম করছে তাদের আওয়াজ। বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো। দুপাশে বাড়ি থেকে রাস্তায় ছুড়ে দেওয়া হচ্ছে রাশি রাশি বিলিতি কাপড়। রোয়াকের ওপর বসে বুড়োর দল টকলি ঘোরাচ্ছে। সুতো কাটার সঙ্গে সঙ্গে চলছে গল্প গুজব। সারাদিন কোথায় কি ঘটেছে সন্ধেবেলায় তার হিসেব নিকাশ দেন ডাক্তারবাবুর ক্যানভাসার ভাই। আজ অমুক পার্কে লাঠি চালিয়েছে, উহ কি রক্ত। কাল ময়দানে ঠিক গুলি চালাবে। ভয়ে আঁতকে উঠে যে যা ঘর আগলাবার জন্য বুড়োর দল টকলি হাতে করে বাড়ি মুখো ছোটে। সারাটা দিন নেশার মতো লাগে। জলখাবারের পয়সা থেকে বাঁচানো 4 আনা পয়সা দিয়ে শিয়ালদার মোড় থেকে কিনে আনি খদ্দরের টুপি।
সেই টুপি মাথায় দিয়ে বুক ফুলিয়ে ঘুরি, দুধারে বাড়িগুলো থেকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখে। ছোট্ট ছেলে, কিন্তু বুকের পাটা দেখো। পুলিশকে মোটে কেয়ার করে না হে। বুঝতে পেলে বুক যেন আরো 10 গুণ হাত হয়। বিকেলে বউবাজার স্ট্রিটে কংগ্রেস অফিসের সামনে এসে দাঁড়ায়। বাড়িতে ঢোকবার মুখে রুটি বিস্কুটের দোকান, তার এক পাশে তেলে ভাজা ফুলুরি বিক্রি হয়। পাশ দিয়ে গেছে চোরা গলি, 2 ফুটপাতে দুরন্ত ভিড়। পাশের বাড়িতে ঘটা শাক বেজে উঠল। কংগ্রেস অফিসে সাজো সাজো রব পড়ে গেল। দোতলার রেলিংয়ে গায়ে উঠল প্রকাণ্ড 3 রঙা পতাকা। ততক্ষণে লাল পাগড়িতে ছেয়ে গেছে চোরা গলি। তেল চকচকে লাঠিগুলো উঁচিয়ে ধরে বীরদর্পে ঢুকে গেল তারা কংগ্রেস অফিসে। সঙ্গে সঙ্গে বন্দে মাতরম আওয়াজে কেঁপে উঠল গোটা তল্লাট। গেটের কাছে এসে দাঁড়ালো কালো ঢাউস কয়েদি গাড়ি। গোড়া সার্জেন্টগুলো বেতের ছড়ি চালিয়ে ভিড় সরাতে লাগলো। দোতলায় লাইন বেঁধে দাঁড়ালো গান্ধী টুপি মাথায় দেওয়া ভলেন্টিয়ারের দল। তাদের মাঝখানে ফুলের মালা গলায় দিয়ে ডিক্টেটর। ভিড় ঠেলতে ঠেলতে ভর্তি ভ্যান চলল মুচিপাড়া থানায়। পেছন পেছন বিরাট জনসভা। সেন্ট জেমস পার্কে ছোট ছোট ছেলেরা খেলা ফেলে দিয়ে ছুটে আসে। থানার সামনে লোকে লোকারণ্য। রেলিংয়ের উপরে উঠে বাচ্চা ছেলে চাঁচায় বন্দে মাতরম, লাল পাগড়ির মাথা গরম। জোয়ারের জলের মধ্যে জনতা ফুলে ফুলে ওঠে। তাদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ পুলিশ ভয় পেয়ে যায়। শুরু হয়ে যায় এলোপাথারি লাঠিচার্জ। যে যেদিকে পারে ছুটতে, এমনি করে রোড ছুটতে ছুটতে রাস্তাঘাট চেনা হয়ে গেল। একদিন কংগ্রেস অফিসের সামনে রোজকার মতো দাঁড়িয়ে আছে। নিয়মিত পাশের বাড়িতে শাক বেঁধেছে। পুলিশ ঢুকে গেছে কংগ্রেস অফিসে। হঠাৎ দিকে দোতলার ভলান্টিয়ারের মধ্যখানে ফুলের মালায় গলায় দিয়ে দাঁড়ানো। আরে এই যে আমাদের রামদুলাল বাবু, আমরা যার বাড়িতে থাকি। কি আশ্চর্য, উনি আবার কবে ডিক্টেটর হলেন? বুকটা 10 হাত ফুলে উঠল। সকলের সঙ্গে গলায় গলা মিলিয়ে চেঁচিয়ে বলে উঠল, রামদুলাল বাবু কি জয়। এমন ভাবনি চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলাতেই কেউ পরিয়ে দিয়েছে। পৃষ্ঠের সংখ্যা 154। না বলে পারলাম না। উনি হচ্ছেন আমাদের রামদুলাল বাবু, চেনেন না? চারপাশে কেউ কথাটাকে তেমন আমল দিল না বলে একটু চুপসে গেলাম। আমার সঙ্গে চেনা আছে রামদুলাল বাবু, তাই লোকগুলোর অত হিংসে। আরেকজনের কাঁধে ভর দিয়ে মুখটা উঁচু করবার চেষ্টা করলাম। রামদুলাল বাবু যাতে আমাকে দেখতে পান। হাসুন না একটু রামদুলাল বাবু আমার দিকে তাকিয়ে। লোকগুলো একটু বুঝুক কিরকম লোকের সঙ্গে আমার আলাপ। যার কাঁধে ভর দিয়ে উঠেছে সেই লোকটা এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দিল। হাফ প্যান্টে ধুলো ঝেড়ে যখন উঠে দাঁড়ালাম তখন পুলিশের ভ্যান চলতে শুরু করেছে। টেলিভিশনের দোকানের পাশে সাইক্লো স্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল। 1 কপি বুলেটিন কায়দা করে কোমরে গুজে বাড়ি ফিরে এলাম। পাড়ায় খবরটা দিতে হবে তো। খবর দিতে গিয়ে বেকুব বনে গেলাম। রামদুলাল বাবু জেলে যাচ্ছেন সে খবর তো সকলেই জানে, কিন্তু আমাদের গলির এত বড় একটা গর্ব পাড়ায় সে উৎসাহ কই? বাড়িতে যখন কেউ না থাকে আমি আর কাকিমা ঘর অন্ধকার করে উনুনে আছে বেআইনি বুলেটিন পড়ি। ইংরেজের সিংহাসন টলমল টলমল করছে। স্বাধীনতা দূরে নয়, যত ভাবি তত আনন্দে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের বাড়িওয়ালা জেলে গেছে আমাদেরই জন্যে, সারা দেশের ভালোর জন্য, আর আমরা ঘরে বসে বসে থাকবো? হঠাৎ একদিন কাকিমা বলে বসলেন, আমাকে নিয়ে চল, আমি জেলে যাব। সারা কলকাতা খেপে উঠেছে। রাস্তা দিয়ে হরদম পুলিশের ভ্যান যাচ্ছে। সরু জালের ভেতর দিয়ে একগাদা কালো কালো মাথা দেখা যায়, আর মুহুর্মুহু আওয়াজ ওঠে বন্দে মাতরম। বড় বাজারে বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং, মদের দোকানে পিকেটিং। লোকের মুখে স্বদেশী ছাড়া আর কথা নেই। যেদিন স্কুল হয় সেদিন মাস্টার ছাত্র একসঙ্গে বসে তকলি কাঠি। খবরের কাগজ বন্ধ, কিন্তু তাতে খবর আটকে নেই। অলিগলির দেওয়ালে লটকে দেওয়া হচ্ছে নতুন ধরনের খবরের কাগজ, কালো আর লাল কালিতে হাতে লেখা সংবাদপত্র। কোন রাস্তায় কোন মিছিলের উপর পুলিশের লাঠি চলেছে, বাংলাদেশের গ্রামে গ্রামান্তরে কোথায় কতদূর ছড়িয়ে পড়ল আগুন, জেলখানে কি অমানুষিক অত্যাচার চলেছে তার টুকরো টুকরো খবর। একদম নিচে লাল কালিতে লেখা, পড়ুন এবং নিজে কপি করে অন্যদের পড়ান। কাগজ পেন্সিল হাতে দিয়ে এক দঙ্গল লোক সেই খবর টুকে নেয়। এমনি করে মুখে মুখে ছড়িয়ে যায় খবর। রামদুলাল বাবু দাদা একদিন বলেন, দেখা করতে যাবে জেলখানায়? আনন্দে আটখানার সঙ্গে গেলাম। কেমন করে ঘুরে ঘুরে গেলাম মনে নেই। ট্রাম থেকে নামতেই সামনে লোহার প্রকাণ্ড সিং দরজা। সেপাহীর হাতে চিঠি দেওয়া হলো, হুকুম হলো ভেতরে ঢোকার। ইংরেজের জেলখানে হেঁট হয়ে ঢুকতে যে রাগ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা একা নই, অনেকেই তো ঢুকছে। পৃষ্ঠের সংখ্যা 155। আমরা ঢুকছি এমন সময় কয়েদ গাড়ি থেকে নতুন একদল বন্দি এসে হাজির। বন্দে মাতরম শব্দে জেলখানা কেঁপে উঠল। একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা। মেঝের ওপর শতরঞ্জি পাতা, ঘর ভর্তি লোক। ঘরে একটি মাত্র টেবিল এবং চেয়ার। চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। কাগজের ছবিতে হুবহু ওই মুখ দেখেছি। সুভাষচন্দ্র বসু না?
সুভাষচন্দ্র বসু না, কয়েদ গাড়ি থেকে একটা করে দল এসে নামছে আর তিনি ছুটে বাইরে যাচ্ছেন। তাদের জড়িয়ে ধরে বলছেন, তোমরা এসেছো? জাল দেওয়া জানলার কাছে ভেতরের বন্দিরা জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে এসে ভিড় করছিল, কিন্তু সেপাইদের চোখ পড়তে হুড়মুড় করে তারা সেখান থেকে সরে যাচ্ছিল। একজন ডাক দিল, শোনো খোকা। খোকা বলাতে আত্মমর্যাদায় লাগলো। জানলার কাছে গেলাম, বাড়িতে আমার বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তুমি খবর দিও আমি ভালো আছি। বাড়ির নম্বর নিয়েছিলাম, কিন্তু কুড়েমি করে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আজও তার বিঁধে থাকা কাঁটার মতো মাঝে মাঝে খচখচ করে ওঠে। জেলের দরজা পেরিয়ে যেন কেমন কেমন লাগলো। রাস্তায় রাস্তায় ফুঁসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে এসে জেলখানার অন্ধকার গুহায়। কি পাবে তারা এখানে? অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, ও তো শিকল পরা ছল, শিকড় পরে শিকল রে তুই করবি রে বিকল। বুঝলাম না, তবু মনটা একটু তাজা হলো। 3 মাস অসুখে অচেতন ছিলাম, এর মধ্যে বাসা বদল হয়েছে, উঠে এসেছে ফিরিঙ্গি পাড়ায়, কানাগলি ছেড়ে বউবাজারের বড় রাস্তায়, যে রাস্তায় থাকেন ডাকাতে কালী। কাকিমা দেখলাম একদম বদলে গেছেন, ছেলে মেয়ে নিয়ে তিনি ঘোরতর সংসারী। কাঁধ থেকে ভাবপ্রবণতার ভূত একেবারে নেমে গেছে। রাস্তায় কচ্ছিৎ কদাচিৎ জাল দেওয়া কয়েদ গাড়ি চোখে পড়ে, ভাটার টানে জোয়ারের জল নেমে যায়। টলতে টলতে রাস্তায় বার হই, কোথায় সে ফেনিয়ে ওঠে জনসমুদ্র। পার্কে মিটিং নেই, বড় বাজারে পিকেটিং নেই, একেবারে নতুন চেহারা শহরে। দেখলে কে বলবে এই শান্ত নিরীহ কলকাতা 2 দিন আগে রেগে খুন হয়ে উঠেছিল? সবকিছুই বদলে গেছে। মনেই হয় না সামনে বড় রাস্তা কোনোদিন বন্দে মাতরম শব্দে মুখর হয়েছিল। ট্রামের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বাস, ভিড় আছে রাস্তায়, ম্লান মুখ অফিস যাত্রী, অফুরন্ত মিছিল। চিনেপাড়া থেকে চোলাই করা বড় বড় মদের জ্বালা ধরে নিয়ে আসে আবগারি পুলিশ। দুবগলের নিচে ক্রাচ নিয়ে ঘোরে ইনফরমার। গাঁজা আফিংয়ে বেআইনি আড্ডাগুলো তার নখদর্পণে। ধরা পড়া লোকগুলো জামিন হয় জুতোর দোকানের মালিক চিংঠায়। সারাদিন এইসব দাঁড়িয়ে দেখি। বিকেলে গিয়ে বসি পার্সি চোখের ডাক্তারের চশমার দোকানে। পৃষ্ঠের সংখ্যা 156। রাস্তায় মোটরের নাম্বার গুনি, এত লোক তবু ফাঁকা ফাঁকা লাগে এই শহর। পাশে দাঁতের হাসপাতালের নিচে ইহুদিদের যেন কি একটা পরব। জানলার ফাঁক দিয়ে গরম গরম হাতে তৈরি রুটি বিলি হচ্ছে দুস্থ ইহুদিদের জন্য। ঘুড়ির জন্য মাঝে মাঝে লগি হাতে রাস্তায় ছুটি। বাদাম আখরোটের দোকানের সামনে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি। হাঁটতে হাঁটতে ফুটপাতে চৌখুপি ঘরগুনি। গির্জায় রবিবারে স্কুল বসে। সকালবেলায় মাঝে মাঝে গেটের সামনে পেরি সাহেব কেরোসিন কাঠের বাক্সের উপর দাঁড়িয়ে ভাঙা বাংলায় অ্যাকর্ডিয়ন বাজিয়ে খ্রিস্ট সঙ্গীত করে, আর তার সাঙ্গবাগরা বিলি করে লাল মলাটে চটি বই, মথি লিখিত সুসমাচার। হঠাৎ একদিন বাড়ির সামনে দেখা হয়ে গেল জেল ফেরত পুরনো বাড়িওয়ালা রামদুলাল বাবুর সঙ্গে। গোমরা মুখ দেখে মনে হয় না গলায় করে দিন আবেগ ভরে মালা দেওয়া হয়েছিল। দুঃখ করে বললেন, দাদুকে আর বলেন কেন, মিছে মিছে জেলে যাওয়া হলো। কর্পোরেশনে নতুন নিয়ম হয়েছে, জেলে গেলে আর মাইনে বাড়বে না। কি মুশকিল বলুন তো, শুধু শুধু কত মাস জেল ভোগ করতে হলো। ও এই জন্য জেলে গিয়েছিলেন? মাইনে বাড়াবার জন্য? নিজের ওপরই রাগ হলো। কি বোকা আমি, আর এই লোকটার জন্য এতদিন গর্ব করে বেরিয়েছিলাম। ফুটপাতে ছবি বিক্রি হয়, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, যতীন দাসের ছবি। নেভিনে আগুন, ছাই চাপা হয়ে সে আগুন জ্বলছে, উল্কার মতো মাঝে মাঝে আকাশ থেকে খসে পড়ছে। মেছুয়া বাজার, চট্টগ্রাম, মেদিনীপুর। খবরের কাগজের প্রথম পাতায় আগুনে হলকার মতো এক একটা খবর। বোমার আওয়াজে কেঁপে ওঠে লাল দিঘির দপ্তর। সারা বাংলাদেশকে কাঁদিয়ে ফাঁসি যায় রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, আরও অসংখ্য শহীদ। মাঝে মাঝে এক একটা দমকা হাওয়ায় কলকাতায় গুমট ভাঙে, তারপরে সব চুপচাপ। সন্ধেবেলা রাস্তায় হেঁকে যায় তপসে মাছ, বেলফুলের মালা, কুলপি বরফ। জেল থেকে ফিরে এসে শশাঙ্কর খদ্দেরদারি দাদা মিলের ধুতি পরে কলেজে যায়। ঘরের দরজায় এঁটে পরীক্ষার জন্য পড়ে। বাইরের ঘরে বাবার কাছে আসেন এক সরকারি উকিল। তিনি বলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প। ঘরে আর কারো থেকে হুকুম নেই। পর্দার পেছনে দাঁড়িয়ে আমি আর দাদা লুকিয়ে লুকিয়ে শুনি। ভদ্রলোক বলেন একেবারে মশগুল হয়ে, যেন তিনি সূর্য সেনেরই দলের লোক গণেশ ঘোষের লেখা কবিতার সুর করে পড়েন। কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ বলে যান। মুগ্ধ বিস্ময়ে আমরা বসে শুনি। অসাধারণ বলার ক্ষমতা ভদ্রলোকের। কাহিনী যে কখন শেষ হয়ে যায় খেয়ালই থাকে না। মাঝে মাঝে পর্দার পেছনে ধরা পড়ে গিয়ে বকুনিও খায়। পৃষ্ঠের সংখ্যা 157। পাহাড়তলি, ধলঘাট, কালারপোল যেন কুরুক্ষেত্রের এক একটি উপাখ্যান। সূর্য সেনা, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং আর গণেশ ঘোষ, কল্পনা দত্ত, প্রীতি ওয়াদ্দেদের যেন কুরুক্ষেত্রের এক একজন মহারথী। নেই তাদের অক্ষৌহিনী সেনা। তারা বোঝাতে চেয়েছিল অসির বিরুদ্ধে চায় অসির ঝঞ্ঝনা। সরকারি উকিল চলে যাবার পর
রাগে হাত নিষ্পিস করে। লোকটা একজন পয়লা নম্বরে ভণ্ড, মুখে এক মনে এক। গল্প বলবার সময় দেশকে ভালোবাসার কত কথাই না সে বলে। সূর্য সেনদের জন্য দরদ যেন তার উতলে উঠছে, কিন্তু এরপরই বাড়ি ফিরে গিয়ে লোকটা বাংলার বিরুদ্ধে ফাঁসি কাটে ঝোলাবার জন্য আইনের পাতা ঘাঁটতে বসবে। এরা মানুষ না আর কিছু। আমি আর দাদা দেয়ালের ছবির কাছে প্রার্থনা জানাই, ঠাকুর সূর্য সেনকে ওরা যেন খুঁজে না পায়। রাস্তায় গণৎকারের কাছে হাত দেখাতে বসি, দেশ স্বাধীন হবে কবে? গণৎকার গম্ভীর হয়ে আঁকযোগ করে বলে 2.5 বছর পরে। তারপর কত 2.5 বছর কেটে গেল, গণৎকারদেরও কত ভলি না বদলালো। তারা কখনো বেকারদের হাত দেখে বলল চাকরি হবে কিনা, কখনো ভয়ে পালানো লোকদের বলল জাপানি বোমায় প্রাণ যাবে কিনা। কলকাতা মরা গাঙ্গে বার কয়েক ছোট বড় ঢেউ এসে লাগলো বটে, কিন্তু বান ডাকলো না আর। কাকার জুট অফিসে চাকরি গেল, সরকারি অফিসে বাবার মাইনে কাটা গেল। ছাপোষা সব সংসারই দাও দাও করে জ্বলে উঠল অভাবের আগুন। সস্তা ভাড়ায় 1.5খানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে কোণঠাসা হয়ে উঠে যেতে হলো শহরতলিতে। এই কবছরে আপন করে নিয়েছে এই শহর। আকাশের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই অনেক দিন। বিকেলবেলায় ট্রাম রাস্তায় এসে মাঝে মাঝে চকিতে দেখা হয়ে যায়, তাও পুরো আকাশ নয়, কুমড়োর ফালির মতো এক একটা টুকরো। বিকেলবেলায় পথ চলতি লোকের ভিড়ে মিশে যায়। মজা লাগে লোকের মুখের দিকে তাকাতে। তাদের ভাবনা ফুটে ওঠে তাদের মুখের বিচিত্র রেখায়। কারোর মুখে বিরক্তির ভাব, কারো মুখে দুশ্চিন্তার ছায়া, কারোর চুল পরিপাটি করে আঁচড়ানো, উল্টো করে জামা পড়েছে কেউ। একা চলতে চলতে কারোর হয়তো মনে পড়ে গেছে খুব হাসির একটা কথা। আপন মনে হেসে উঠে হঠাৎ লজ্জা পেয়ে চারিদিকে তাকিয়ে নাই, কেউ দেখে ফেলেনি তো। একই রাস্তায় পাশাপাশি চলে এমনই নানা জাতের রকমারি মানুষ। চেহারা বদলে যাচ্ছে শহরে। অজগরে পেটের মতো ফুলে ফেঁপে ওঠে কলের কলকাতা। জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ে গাঁয়ের মানুষ, কাজের জন্য, দুমুঠো ভাতের জন্য। বেহুলার ভাষণে যে ছেলেটা লক্ষিন্দর সাজত, সে এখন চিনির কলে কাজ নিয়েছে। বিকেলবেলায় পথ চলতি লোকের ভিড়ে মিশে যায়, মজা লাগে লোকের মুখের দিকে তাকাতে। তাদের ভাবনা ফুটে ওঠে তাদের মুখের বিচিত্র রেখায়। কারোর মুখে বিরক্তির ভাব, কারো মুখে দুশ্চিন্তার ছায়া, কারো চুল পরিপাটি করে আঁচড়ানো, উল্টো করে জামা পড়েছে কেউ। একা চলতে চলতে কারো হয়তো মনে পড়ে গেছে খুব হাসির একটা কথা। আপন মনে হেসে উঠে হঠাৎ লজ্জা পেয়ে চারিদিকে তাকিয়ে নেয়, কেউ দেখে ফেলেনি তো। একই রাস্তায় পাশাপাশি চলে এমনই নানা জাতের রকমারি মানুষ। চেহারা বদলে যাচ্ছে শহরের। অজগরে পেটের মতো ফুলে ফেঁপে ওঠে কলের কলকাতা। জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ছে গায়ের মানুষ, কাজের জন্য, দুমুঠো ভাতের জন্য। বেহুলার ভাষণে যে ছেলেটা লক্ষিন্দর সাজত, সে এখন চিনির কলে কাজ নিয়েছে। কালাপানিয়ে পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বন্দিরা অনশনে। চোখে আড়াল হবার পর যারা ভুলে গিয়েছিল এতদিন, তাদের বুকের মধ্যে কেমন করে উঠল। স্কুল কলেজ ছেড়ে ছেলে মেয়ের দল বার হয়ে এলো রাস্তায়। তাজা রক্তে হাত রাঙালো লালমুখ সার্জেন্ট আর লাঠিয়াল পুলিশ। পৃষ্ঠ সংখ্যা 158। তবু ফুঁসে ওঠা জনতার সেই ঢেউ বন্দীদের ছিনিয়ে নিয়ে এলো স্বদেশের মাটিতে। ঢেউ আবার মিলিয়ে যায়। থমথম করে কলকাতার রাস্তা। মাঝে মাঝে মিটিং হয় পার্কে, চায়ের দোকানে তর্ক চলে। রাস্তায় ঝিলিক দিয়ে যায় একটা নতুন নিশান, লাল শালুর তৈরি, তার মাঝখানে কাস্তে আর হাতুড়ির হাতে হাত দেওয়া ছবি। যারা সেই নিশান বয়ে নিয়ে যায় তারা কারখানার মজুর। হেঁকে বলে তারা ইনকিলাব জিন্দাবাদ। হাত মুঠো করা তাদের আওয়াজ যেন বজ্রের কানেও তালা ধরায়। মুখে মুখে রটে যায় একটা নাম, কমরেড লেনিন। একটা তারিখ, 1 মে। যুদ্ধ বাজবে করে একদিন বেঁধে যায়। ঘরের কাছে এগিয়ে আসে তার হুঙ্কার। অন্ধকারে দেয়ালে দেয়ালে কারা এঁটে যায় গোটা গোটা হরফে নিষিদ্ধ ইস্তাহার। অন্ধ রাগে ফেটে পড়ে কলকাতা রাস্তা। 42 সালের আগস্টের কলকাতা। ট্রাম পড়ছে, এবার লাঠি নয়, গুলি চলছে রাস্তায়। বাচ্চা বাচ্চা ছেলেদের ভয় ডর নেই, ইট হাতে নিয়ে বন্দুকের সামনে দাঁড়াচ্ছে, বলছে ইংরেজ ভারত ছাড়ো। দিকবিদিক জ্ঞান শূন্য সে আগুন জ্বলতে চলতে একদিন ছাই হয়ে নিভে গেল। কলকাতা ফুটপাতে সেদিন মরা মানুষের ভিড়ে পা পাতা যায় না। গ্রামগুলো সব পেটের জ্বালায় উঠে এসেছে শহরে। মরার জিঙিয়ে রাস্তা হাঁটতে হয়, বাতাসে দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পচন ধরেছে কলকাতার শরীরে। চাষির গোলার ধান জমিদার জোরদারদের মুঠোয়। জেলেদের নৌকা সরকারের হাতে আটক, গায়ে চাল নেই। অভাবী মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটেছিল শহরের দিকে। গায়ের বীজ বোনা মাঠে যখন ধানের শীষাবা পেকে উঠল, তখন শোকে তাপে পোড়া মানুষগুলো আবার ফিরে গেল গায়ে। মায়েরা গেল কোল খালি করে, মেয়েরা গেল হাতের লোহা ঘুচিয়ে। যেমন ছিল তেমনি থাকলো কলের কলকাতা। চালের দোকানে কিউ, কাপড়ের দোকানের কিউ, আলো নেভানো রাত্রি,
দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেল ডালহাউসিয়ার খিদিরপুরে, মাছির মতো ঝাঁকে ঝাঁকে মরল ডকের মজুর। তবুও কোনো সাড়া নেই কলকাতার। মাঝে মাঝে দু চারবার চোখ খুলে তাকালো, মুখ বুঝে ঝিম মেরে পড়ে থাকলো কলের কলকাতা। রাস্তায় রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়ল ঠুলি। লড়াই শেষ, বুঝিয়ে দেওয়া হলো গড়খায়, মাটিতে মিশিয়ে দেওয়া হলো ব্যাফল ওয়াল, লালকেল্লায় বন্দী হলো আজাদ হিন্দ ফৌজ। হঠাৎ শহরের কি হলো কে জানে। ক্লাইভ স্ট্রিটে দাঁড়িয়ে আছি, ছাত্রদের এক বিরাট মিছিল। সেই মিছিল হাত ধরাধরি করে উঠছে তিনটে নিশান, কংগ্রেস লীগ আর ছাত্র নওজওয়ানে। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, মাথায় হেলমেট লাগালো টমিগান আর রাইফেলধারী পুলিশ। দুপাশে বড় বড় আকাশ ছোঁয়া ইমারত। ডাকাত ক্লাইভের বংশধর শ্বেতাঙ্গ বোম্বেটিতে বড় বড় সাইনবোর্ড ঝুলছে বাড়িগুলোর গায়ে। চটকলার ব্যাংক, খনিয়ার বাগান। পৃষ্ঠা সংখ্যা 159। জাহাজার রেলের সওদাগরি অফিস। ওপরতলার জানলা দিয়ে ক্রুদ্ধ চোখে কালা আদমিদের উদ্ধত মিছিলের দিকে তাকিয়ে আছে ধনকুবের বড় বড় সাহেব। তাদের আশেপাশে হাজি দু চারটে কালো মুখ, কোটিপটি মারোয়ারি আর গুজরাটি বেনে। হঠাৎ সামনে সশস্ত্র পুলিশ বেটন হাতে ঝাঁপিয়ে পড়ল মিছিলের ওপর। গর্জে উঠল কাঁদুনে বোমা। রাস্তার ওপর পুঁথিপত্রের ছেঁড়া পাতাগুলো ছড়িয়ে রক্তাক্ত দেহগুলো কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে পিছু হটে গেল বাচ্চা ছেলেদের মিছিল। যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল, আবার ফিরে আসবো। সন্ধ্যের আগে সারা শহরে রটে গেল সেই খবর। রাগে রিডি করে উঠল তামাম শহর কলকাতা। অলিগলি থেকে, বস্তি মাঠকোটা থেকে পিলপিল করে বেরিয়ে এলো মানুষ। আগুনে ভাঁটার মতো জ্বলছে চোখ। যে যা পেয়েছে তাই নিয়ে দাঁড়িয়েছে রাস্তায়। সে রাত্রিরে গুলি চলল মেছোবাজারে মোড়ে। তারপর বেপরোয়া কয়েকটা দিন, রাগে দিশাহারা কয়েকটা রাত্রির। ডাস্টবিনগুলো এনে দাঁড় করানো হলো রাস্তার মাঝখানে। তৈরি হলো নিরস্ত্র জনসাধারণের ব্যারিকেড। সারা শহর ধোঁয়ায় ধোঁয়া। ইংরেজের যেখানে যা চিহ্ন, যেখানে যা প্রতীক, তা মুছে দেবার জন্য পাগল হয়ে উঠল শিকল পরা মানুষ। ভয়ে গর্তে ঢুকে গেছে লাল পাগড়ি পুলিশ। মিলিটারি হাতে দেওয়া হয়েছে কলকাতাকে সামাল দেবার ভার। লাঠিকে হটিয়ে দিয়ে বন্দুক হয়েছে রাজা। ওয়েলিংটনের মোড়ে, হাজরার মোড়ে টমিগান ব্রেনগান বাগিয়ে ওত পেতে বসে আছে গোরা পল্টন। মিলিটারি লরির একা যাবার উপায় নেই, তাই রাইফেল উঁচিয়ে চলে দানা বাঁধা কনভয়। তবু রেহাই নেই। পুচকে পুচকে ছেলেরা হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে ঠিক আগুন লাগিয়ে দেয়। শিখে নিয়েছে তারা সমস্ত প্যাঁচ। গুলি ছুড়লে থামের পাশে আড়াল নেয়, গুলি লাগলে জয় হিন্দ বলে উল্টে পড়ে মাটিতে। সে এক দুরন্ত লড়াই। বন্দুকের মুখোমুখি হয় দুঃসাহসী ইট আর শুধু হাত। লড়াই চলে পাঁচ মাথা আর মানিকতলায়। লড়াই চলে পোড়াবাজার আর রসা রাসবিহারীর মোড়ে। সার সার মিলিটারি লরি পুড়ছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিরাট চওড়া রাস্তায়। পুড়ছে সাহেবদের চা কোম্পানি গাড়ি। ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে গোটা তল্লাট। মাঝে মাঝে সাঁজোয়া গাড়িতে সর্বাঙ্গ ঢেকে হুস হুস শব্দে ছুটে যাচ্ছে রাইফেলধারী গোড়া পল্টন। গুলি চলছে বেপরোয়া। তবু রাস্তার ভিড় কমে না। যেখান থেকে যে পেরেছে খসিয়ে নিয়েছে বড় বড় লোহার ডান্ডা। মাটিতে ঘ্যাঁস টানি লেগে তাতে হিস হিস শব্দ উঠছে। ময়লা কাপড় পরা অগুন্তি মানুষ দাঁড়িয়ে, তারাই আজ রাস্তার রাজা। তাদের বিনা অনুমতিতে কোনো গাড়ির যাওয়ার হুকুম নেই। যে কোনো গাড়ি দাঁড় করাচ্ছে, জরুরি কাজ আছে, বোঝাতে না পারলে ফিরিয়ে দিচ্ছে। ছেলের হাত ধরে বাপ দাঁড়িয়ে আছে, গুলি চলুক পরোয়া নেই। ছেলের হাতের মোয়া নয় স্বাধীনতা। পৃষ্ঠা সংখ্যা 160। শয়তানের হাত মুচড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা। ফুটপাতে ভিড় জমিয়ে খেলা দেখাতো যে লোকটা, চৌরঙ্গি রেস্তোরাঁয় বয়ের কাজ করতো যে ছেলেটা, শিয়ালদার বাজারে যে লোকটা ঝাঁকামুটের কাজ করতো, যে ছেলেটা হোয়াইট ওয়ের তলায় বসে জুতো বুরুশ করতো আর বলতো এমন পালিশ হবে বাবু জুতোয় মুখ দেখতে পাবেন, তারা সবাই এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায়। কার্জন পার্কে তিল ধারণের জায়গা নেই। গুর্খার গোড়া পল্টন যত পা পেছয়, ক্ষুব্ধ জনসমুদ্র তত পা এগোয়। ট্রামের গুমটির কাছাকাছি আসতে পারলে বিলেতি হোটেল আর দোকানগুলোর মোটা কাজ ইট লেগে ঝনঝন করে ভেঙে পড়ে। ধর্মতলা চৌমাথা থেকে দূরে দেখা গেল একটা মিছিল। লাল সবুজ আর তিন রঙা নিশান গিঁট দিয়ে বাঁধা। এগিয়ে এলো মিছিল, যাবে দক্ষিণে। হঠাৎ তিনটে ছুটন্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশে থেমে গেল। লাফ দিয়ে নেমে পড়লো তিন গাড়ি পল্টন। রুখে দাঁড়িয়ে বুক টিপ করে তার রাইফেল উঁচিয়ে ধরলো। খবরদার, আর এক পা এগিয়েছ কি? রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে আছি। কি করবে? মিছিলের আগের লোকগুলো এগিয়ে যাবে, গলির মুখে প্রাণ দেবে। জয়হীন আওয়াজ তুলে বুক টান করে লোকগুলো পা বাড়ালো সামনের দিকে। কি হলো? বীরপুঙ্গ পল্টনেরা যে সভয়ে সরে দাঁড়ালো। দুপাশে গুলি করার হুকুম ছিল, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে সাহসে কুলোয়নি তাদের। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে গুলি চলছে কার্জন পার্কের দিকে। তারই মধ্যে একটি বাচ্চা ছেলের দিকে একটা লাঠির আগায় ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে মশাল জ্বালিয়েছে। মশালটা নিয়ে আস্তে আস্তে সে রাস্তা পার হলো। সামনে মিলিটারি ট্রাক দাঁড়ানো, তবু ভ্রুক্ষেপ নেই। কাছেই সাহেবদের একটা হোটেল, একতলা, দরজা জানা আটলা।
ছেলেটা হাতে মশাল নিয়ে থামবে, ওপরে উঠলো, তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে ফেলে দিল ভেতরে। দাউ দাউ করে আগুন চলে উঠলো। সাহেবদের ভয়ার্থ চিৎকার। তারপর ছেলেটা থামবে, আস্তে আস্তে নিচে নেমে এলো। মিলিটারি লরিটার দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালে ঘাম মুছতে মুছতে যখন সে চৌমাথায় এসে পৌঁছলো, তখন লুঙ্গি পরে এক ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে এসে তার হাতে একটা কমলা লেবু গুজে দিয়ে গেল। কমলা লেবুটা ছাড়াচ্ছে এমন সময় পিছন দিতে গুলির একটা শব্দ। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। মেডিকেল কলেজে হাসপাতালে মিনিটে একজন করে বুলেট মেধা লোক আসছে। কাউকে কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা নিয়ে যাওয়া হচ্ছে মর্গে। যাদের আত্মীয় স্বজন আছে তাদের ঘিরে আকাশ বাতাস জুড়ে বুক ফাটা চিৎকার উঠছে। একজন ধুতি পাঞ্জাবি পরা লোক ঢুকতে চাইছিল ইমার্জেন্সির ভেতর। ভলান্টিয়াররা কিছুতেই ঢুকতে দেবে না। দেখুন মশাই, ভিড় বাড়াবেন না। লোকটাও নাছরবান্দা, আমার দরকার আছে। ভলান্টিয়ার ছেলেটি এবার চটে গেল। কি দরকার শুনি? লোকটা খুব শান্তভাবে বলল, গুলি লেগেছে আমার, পৃষ্ঠের সংখ্যা 161। গুলি লেগেছে দেখি লোকটা পেছন ফিরল। পিঠের দিকে জামার কাপড় রক্তে ভেসে আসছে। পরে আঙুল সামান্য ছেঁদা হয়ে গেছে পিঠটা। বলেননি কেন? এতক্ষণ হেঁটে এসেছেন কেন? বলে হন্তদন্তের ভলান্টিয়ার ছেলেটি খাটের ওপর লোকটিকে শুইয়ে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। গুলি খেয়ে লোকটি ভয় পায়নি। তার লজ্জা গুলিটা বুকে না লেগে পিঠে এসে লেগেছে বলে। পিঠে গুলি দেখে লোকে না ভেবে বসে সে ভয় পালাচ্ছিল। রাজাবাজার বস্তিতে শহীদ হলো কদম রসুল। পরদিন সন্ধ্যেবেলা বস্তির সবাই দড়ির ভাঙা খাটিয়াগুলো রাস্তায় টেনে মিটিং করলো। সবাই 2-4 পয়সা করে চাঁদা দেবে। বাঁচিয়ে রাখবে তারা কদম রসুলে অসহায় কাচ্চা বাচ্চাদের। পয়সা দেবে যারা সারাদিন রিক্সা টানে, বেড়ি বাঁধে, ফেরি করে জিনিস বাঁচে, কলকারখানায় কাজ করে। মরদ ছিল কদম রসুল। গ্যাস কোম্পানি ইউনিয়নে একজন পান্ডা ছিল সে। মালিকের চোখ রাঙানিকেও কখনো ভয় করেনি। দিল ছিল তার। বস্তির সবাই তাকে ভালোবাসে। কদম রসুলের বাচ্চা ফুটফুটে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে। কোথায় গেছে তার আব্বাজান? শুধু মানুষ খুন নয়, জানোয়ারগুলো লুটের রাজত্ব চালায়। পানের দোকান থেকে ছিনিয়ে নেয় টাকা পয়সা, মনিহারি দোকান থেকে দামি জিনিস, বস্তি থেকে হাঁস মুরগি। রাত্রিরে জ্বলন্ত আগুনের আলোয় তারা রাইফেল আর টমি গানের মুখে শিকার করে বেড়ায় নিরস্ত্র মানুষ। গুলি লেগে দোতলায় বারান্দায় লুটিয়ে পড়ে 6 বছরের কচি মেয়ে। যখন উঠে দাঁড়ালো সারা শহর, বসে থাকলেন পাকাচুল নেতারা। শুধু বসে থাকলেন না, গুন্ডা দুর্নাম নিয়ে বসিয়ে দিলেন তারা গোটা শহরের মানুষকে। আস্তে আস্তে আলগা হয়ে গেল মুঠো। ট্রাম গাড়ি আবার চলতে লাগলো। যেখানকার সেখানে ফিরে গেল ডাস্টবিন। পান খেয়ে ঠোঁট লাল করে লাল দিঘির দিকে অফিস যাত্রীর দল আবার পা বাড়ালো। কিন্তু ইংরেজের টনক নড়ে গিয়েছিল। সেপাই সাঞ্চু আর তার বাধ্য নয়। এবার মানে মানে সরে পড়াই ভালো, নইলে কপালে অনেক দুঃখ। ইংরেজ গেল, কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল। তারপর বছর না যেতে দেশভাগ। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি চলল কলকাতার রাস্তা জুড়ে। মৃত্যুকে এত বিভৎস হতে কেউ কখনো দেখেনি। ভরে গেল রাস্তা চালচুলোহীন উদ্বাস্তু মানুষের ভিড়ে। ইতিহাস নয়, এখানেই শেষ হলো কলকাতার গল্প। দিন যায়, বছর যায়, কেউ বলে শেষ করতে পারে না কলকাতার গল্প। ট্রামের টারে, বাসের চাকায়, পৃষ্ঠের সংখ্যা 162। নিজের গল্প নিজেই বলে যায় কলের কলকাতা। রাস্তায় রাস্তায় আগুনের অক্ষরে ইতিহাস লেখে আবার নিচেই মুছে দেয়। কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা। সে ঝর্ণা কখনো শুকোয় না। যতদিন মানুষ আছে এই শহরে, ততদিন অফুরন্ত এই ভালোবাসার ঝর্ণা। মাঝে মাঝে প্রচণ্ড রাগে ফেটে পড়ে সেই ভালোবাসা। জীর্ণ দালানগুলোর ভিত নড়ে ওঠে। আকাশ বাতাসে ওঠে বজ্রের নিনাদ। যতদিন হাতের সব শিকল ভেঙে না পড়ছে, রাগ শান্ত হবে না কলকাতা। শিয়ালদহ আর বউবাজারের মোড়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাক বরাবর পশ্চিমে তাকিয়ে কি দেখতে পাও? ধোঁয়াটে দালান ছাড়া কিচ্ছু না। কিন্তু কবছর আগেও ঠিক ওইখানে দাঁড়ালে সোজা দেখতে পেতে হলওয়েল মনুমেন্ট। পাথরে খোদাই করা ইংরেজদের মিথ্যে ইতিহাস। কলকাতার মানুষ এই জাল ইতিহাসকে মাটিতে মিশিয়ে দিয়েছে আন্দোলনের জোয়ারে। কিন্তু আজও ময়দানের পাথরের বহু স্তম্ভে, মনুমেন্টের গায়ে ভারতবাসীর মুখে চুনকালি দেওয়া সাম্রাজ্যবাদের দম্ভ বজায় আছে। ক্লাইভ স্ট্রিটের নাম বদলালেও ক্লাইভের বংশধরেরা আজও চক মিলানো বড় বড় দালানে বহাল তবিয়েতে বেঁচে আছে। চা বাগান, চটকল, কয়লার খনি থেকে শুষে খাচ্ছে তারা কালা আদমির রক্ত। আর দেশি দালালরা তাদের এঁঠো পাতা চাচ্ছে। কাগজ পড়িয়া রাত্রিরে মাঝে মাঝে উড়োজাহাজের শব্দে ঘুম ভেঙে যায়। যদি যুদ্ধ হয়, বোমার আঘাতে গুঁড়িয়ে যাবে পোড়ো পোড়ো দেয়ালের শহর কলকাতা। ধুলোর মধ্যে ধুলো হয়ে যাবে এই শহরের তামাম মানুষ। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি, আলোয় আলো হয়ে আছে সারা কলকাতা। শান্তির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে মানুষের বিচিত্র মিছিল। মাথার উপর উঠছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা। যত তারা এগোচ্ছে, দুপাশে মাথা তুলছে নতুন নতুন দালান। চেহারা বদলে গেছে শহরের, চেহারা বদলে গেছে মানুষের। চোখ মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য। ছোট ছোট ছেলেমেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে। ঘুম ভেঙে কলকাতাকে বলি, স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি।
পৃষ্ঠ সংখ্যা 183, মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন, থামবে সাহেবগঞ্জে। যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেটেখাটো পাহাড়। বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছো বাংলাদেশ। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সকরিগলি ঘাট, পারানি স্টিমারে, সেখান থেকে মণিহারি ঘাট। ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা। রাত্রিরে স্টিমারের সার্চ লাইটে আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। ওপারে রুচু বাঁধের ওপর আলো পড়তে একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উঠছে সাদা বক না বলাকা। সার্চ লাইটে করা আলো ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল। এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠা। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশ পৌঁছে গেছো। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবে। মেঠো রাস্তার উপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ, মাথায় রং বেরঙের পাগড়ি। গরুর গাড়ির ছইয়ের ওপর লাল নীল কাগজের নিশান, আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানো ধুলো। ছোট্ট ছোট্ট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেঁপু। মেলা থেকে তারা ফিরছে, একটু এগোলেই তা বোঝা যায়। স্টেশনের কাছে একটা মাঠে চঞ্চনে রোদ্দুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি। উবু হয়ে বর্ষা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে। চারপাশে তাঁবু পড়েছে, গম গম করছে সারা তল্লাট। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন। হিমালয় কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা। বর্ষায় পাহাড়ের গা বেয়ে জলের ঢল নামে, জলের তরে ভেসে আসে বড় বড় পাথর আর নুড়ি। শীতকালে জল শুকিয়ে গেছে, ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথর আর নুড়ি। স্টেশনগুলো মজার মজার নাম, তিব্বতীদের দেওয়া। এককালে বাঘের উপদ্রব ছিল, নাম তাই বাগডোগরা। হাতির অত্যাচার ছিল তাই হাতি ঘিসা। শিকারের ভালো জায়গা, নাম নকশাল বাড়ি। মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি। চারিদিকে পাহাড়তলির অরণ্য, তরাইয়ের গভীর জঙ্গল। তার মাথার ওপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা। সামনে একটা লম্বা যেমন তেমন কাঠ চালানো গোছের পুল, নিচ দিয়ে গেছে খরস্রোতা তিস্তা। লেপচারা বলে রংতু বা সিধা নদী। বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরধার জলে। পৃষ্ঠ সংখ্যা 184। যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠল কি ওটা? একদল চেঁচিয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘা। সকালে সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফের মোড়া পাহাড়ে চূড়োয়। সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না। যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য। গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়ায়। স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান, বেটে বেটে কাচের গেলাস। গেলা যায় না এমন বিশ্রী চা, তারই দাম 2 আনা। বাইরের উটকো লোক, কাজেই দাও মেরে নেবে। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা গজল। চোখ মুখে রাত জাগা সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে, কাল আমাদের এখানে থিয়েটার ছিল কিনা, আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট ধরবার জন্যে। মরণ, এই হাড়গিলে চেহারায় আবার ফিমেল পার্ট। কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি তার যশোরের কোনো একটা গাঁয়ে। দেশ ভাগ হবার পর হাঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে। ছোট্ট জায়গা, হয় রেল নয় চা আর কাঠের চালানি কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন। খেলা নেই, সিনেমা নেই, মাঝে মাঝে ম্যারাপ বেঁধে শখের থিয়েটারে যা একটু একটু বৈচিত্র্য। যতদূর চা বাগান ততদূর পিচ ঢালা মোটরের রাস্তা। সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। মিলিটারি মেজাজে হু হু শব্দে চলবে ট্রাক। মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানো জমিতে। যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনেরা। মুখের হাজার রকমের গড়ন, কেউ সাঁওতাল, কেউ ওঁরাও, কেউ কোচ, কেউ পলিয়া। পুরুষদের হাঁটুর নিচে কারো কাপড় নেই, কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, পাতা দিয়ে ছাওয়া ছোট্ট ছোট্ট ঘর। কোনো রকম মাথা গুঁজে থাকে, শুকনো শুকনো মুখ, সরু পাটকাঠির মতো শরীর। মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলো, সামনে কেয়ারি করা ফুলের বাগান, দেউড়িতে দাঁড়ানো ঝকঝকে তকতকে আনকরা নতুন গাড়ি। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে। ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি। ভাবতে ভাবতে জানতে পারবে না কখন তুমি পার হয়ে এসেছো চা বাগানের চৌহদ্দি। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে তোমার। পিচ নয়,
খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা, অসংখ্য ছোট ছোট কাঠের সাঁকো, কোনো দিকে পরোয়া নেই। তারই ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে ট্রাক। ভয়ে প্রাণ শুকিয়ে যাবে। তারপর বলা নেই কওয়া নেই, হঠাৎ তোমাকে ঢেকে দেবে জোরসের বাঘডাঙ্গা অরণ্য। দুপাশে গভীর শালবন, গা ছমছম করা নির্জন ছায়াচ্ছন্ন রাস্তা। এখানে চেঁচিয়ে মরে গেলেও কেউ জানবে না। যতদূর দৃষ্টি যায়, না মানুষ না বসতি। পৃষ্ঠ সংখ্যা 185। জঙ্গল যেন ফুরোতে চায় না। দূরে পাহাড়ের যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছে না। রাস্তার দিকে তাকাতেই দেখা গেল মাটি আর নয়, কেবল বড় বড় পাথর আর নুড়ি। সামনে গন্ডারে পিঠের মতো কালো একটা দেয়াল। রাস্তাটা ক্রমেই ওপরের দিকে উঠছে, আর মোটরের ইঞ্জিনে কানে তালা ধরানো একটা প্রচণ্ড গোঁ গোঁ আওয়াজ ক্রমেই পঞ্চমে চড়ছে। একটু পরে বোঝা গেল আমরা আর সমতলে নেই, পাহাড়ে গা বেয়ে উঠছি। খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল, গাড়ি যাবে না আর। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তাল বাড়ি, সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি। এখান থেকে বক্সা আরো 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। ততক্ষণে তোমাকে ছেঁকে ধরেছে ময়লা আলখাল্লা পরে একদলা ভুটিয়া ছেলে মেয়ে। তোমার ভারী ভারী বাক্স বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে। তারপর তাদের চেহারার দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরিব তারা। 3-4 বছরের রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানস্তারার টিন, তার মধ্যে করে তারা মহাজনদের সওদা বয়। সারাদিন মোট বই যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না। হাড় লিকলিকে শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো যা একটু মোটা থাকে। ওরা পাহাড়ের অনেকখানি উঁচুতে ছোট ছোট গাঁয়ে। খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়। গাঁগুলোতে লোকও তাই খুব কম। একটু সুযোগ পেলেই পুরুষেরা সব কাজ নিয়ে চলে যায় পুলিশ কিংবা পল্টনে। যারা পড়ে থাকে তারা কেউ ছুতোর মিস্ত্রি, কেউ কাঠুরিয়া, কেউ ঘরামি, কেউ মোজ বাবার কাজ করে। এবার এক এক পাহাড় ছেড়ে আরেকটা পাহাড়ে উঠতে হবে। খানিকটা জঙ্গলের রাস্তা, পাহাড়ের এক একটা খাঁজের কাছে গিয়ে ঘুর রাস্তা, আড়াআড়ি গাছে সোজা রাস্তা, চোর বাটো। উঠতে উঠতে হাঁপ ধরে যায়। খানিকটা উঠে রাস্তার একটা বাঁক ঘুরতেই কানে আসবে ঝিরঝির শব্দ। একটানা নিস্তব্ধতার পর হঠাৎ চমকে যেতে হয়। দেখা না গেলেও কাছেই কোথাও ঝর্ণা আছে। এতক্ষণ একটা পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি। ঝর্ণার জল যেখান দিয়ে গেছে তার উপর দিয়ে কাঠের একটা পুল পার হয়ে খানিকটা এগিয়ে 2-একটা গাছের ঘর দেখা গেল। ডাকঘর, জলকর আর বন অফিসের বিভাগ। একটা ছোট্ট খোলা মাছের ঠিক আগে তেমাথায় এসে হারিয়ে গেল সেই রাস্তা। একটা রাস্তা উঠে গেল সামনে জয়ন্তী পাহাড়ে, অন্য রাস্তাটা বাঁদিকে বেঁকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে। মাসখানেকে যাওয়া যায় লাসায়। ডান দিকে গাটা তারে ঘেরা জেলখানার চৌহদ্দি। গেটের সামনে চৌকি দিচ্ছে বন্দুকধারী সেপাই। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত দিক ঢেকে গেল। পৃষ্ঠ সংখ্যা 186। সামনের লোকটাকে আর দেখা যাচ্ছে না। মুহূর্তে আবার সব পরিষ্কার, যেন কোনো জাদুকরে খেলা। ও কিছু নয়, মেঘ অনবরত আসছে আর যাচ্ছে। তাই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা। সমুদ্রের পিঠের ওপর 1.5 মাইল লম্বা একটা কাঠের পোল যদি সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে তার মাথার বরাবর হবে জেলখানা। কাঁটাতারে বেড়া পেরিয়ে সবুজ ঘাস আর কাকড়ে মেশা ছোট্ট মাঠ। মাঝখানে মাঝখানে মাথা উঁচু করে সাদা সাদা আখাম্বা পাথর। বেড়ার পূব দিকে জয়ন্তী পাহাড়ে যাবার রাস্তায় ছোট্ট একটা কাঠের পুল, তার নিচ দিয়ে গেছে একটা শুকনো ঝর্ণা। জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর। মাছের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক। ছোট্ট একটা গেট খুলে যাবে, তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে হেঁট হয়ে ঢুকতে হবে। বাদিকে জেলের অফিস, সেপাইদের ব্যারাক, চুনোপুটিদের কোয়ার্টার। 3-3টে ফটক পেরিয়ে তবে জেলের অন্দরমহল। হঠাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া কিছু নেই। কাঁটাতারে বেঁধা হলো তবু তো আকাশ। আকাশে আরেক কোণে দেখবে পাহাড়ের আরেকটা হাঁটুর ওপর এক একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে। পাহাড়ের 3টে খাঁজ, সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে পুরু পাথরের দেয়াল, রং করা কাঠের ছাদ, ছাদের কাজ বরাবর গড়া দাঁটা গরুর মতো জানলা, ডাবল দরজা, মোটা কাঠের আর পেট লোহার। সামনে কাঁটাতারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন। ভেতরে যত কাঁটাতার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক মাইল হবে। আঁকা বাঁকা অনেকগুলো রাস্তা। দিনের বেলায় আলো ঝলানোর পোস্টগুলো দেখলে ঠিক মনে হবে ফাঁসির মঞ্চ। দেয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি সেন্ট্রি বক্স, তার উপরে দাঁড়িয়ে দিন নেই রাত নেই পাহারা দেয় বন্দুকধারী সেপাই।
বক্সা বন্দি শিবির থেকে অনেকটা হিটলার জার্মানি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থাকা যায়। আর জেল বলতেই মনে পড়ে আলিপুর প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথম যারা সাজা খাটে তাদের জন্য আলিপুর নিউ সেন্ট্রাল, যারা ব্যস্ত ঘুঘু জেলের ভাষী যাদের বলে বি ক্লাস, তাদের জন্য প্রেসিডেন্সি। প্রকাণ্ড একটা চাবি রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবলই চরকির মতো ঘুরছে, একবার এ গেট খুলছে একবার ও গেট। রাম 2 3 বলে লোক ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে। পাছে ভুল হয় তাই 2 বার 3 বার করে গুনছে। মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয়। ভেতরে ঢুকিয়ে দেখবে দেয়ালের গায়ে ছাপার মতো হরফে লেখা অনেকগুলো পোস্টার। গির্জার সামনে যেমন মথি লিখিত সুসমাচার লেখা থাকে তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ। পৃষ্ঠ সংখ্যা 187। ছোট কলকে চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে। ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে? গায়ে মাংস নেই সাধুচরণের। বছর 50 বয়স। জয়নগরের কাছে এক অজগাঁয় তার বাড়ি। ছেলেবেলায় বাপ মা মরে যায়, আত্মীয়দের বাড়িতে জায়গা হয়নি, পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে, হাতে নাতে ধরা পড়ে জেল হয়। জেল থেকে বেরোয় পাকা সিদেল চোর হয়ে। তারপর থেকে কতবার যে জেলে এসেছে তার ইয়ত্তা নেই। মাঝে একবার মন হয়েছিল ঘর সংসার করার, চোরাই পয়সায় কিছু জায়গা জমিও কিনেছিল। বিয়ে করেছিল, একটা ছোট্ট ছেলেও আছে তার। কিন্তু ইচ্ছে থাকলেও তাকে ভালো থাকতে দেয়নি রোজ রাত্রিরে প্রহরে প্রহরে চৌকিদারের খবরদারি। যেখানে যা কিছু হোক থানায় সাধুচরণের ডাক পড়বে। মোটা রুলে গুঁতো খেয়েও রেহাই নেই, গাঁটের করিও বেশ কিছু খসাতে হবে। মিছিমিছি জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সে। তবে ছেলেটার জন্য আজকাল বড্ড মন কেমন করে। তাছাড়া শুকনো পড়ে আছে অতটা জমি, ছেলের নাম তার পিসে। গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা জেলখানা। সেপাই কয়েদিরা ইয়ার্ডকে বলে খাতা। 7 খাতার নিচে কিলবিল করছে পঙ্গপাল। জেলের ভাষায় বলে ছোকরা ফাইল। কেউ ছিঁচকে চোর, কেউ পকেট মার। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। গা শিউরে উঠে দেখলে আধো আধো কথা বলবার, স্কুলে ভর্তি হবার বয়স। মানুষ করতে পারলে যাদের কেউ হতো ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ লেখক, তারা বড় হচ্ছে পকেট কাটার জন্যে, নিরীহ মানুষের গলা কাটার জন্যে। অধিকাংশ অনাথ শিশু। শহরের ফুটপাতে মানুষ, পাঠশালায় নয়, গুন্ডার দলে এদের হাতখড়ি। এদের মধ্যে একজনের নাম মুস্তাফা। ছোট ফুটফুটে ছেলে, বছর 10 বয়স। দুনিয়ার কাউকে যেন কেয়ার করে না এমন ভঙ্গি নিয়ে চলাফেরা করে। এন্টালি ওদিকে কোনো স্কুলে পড়তো, বাপটা রাজমিস্ত্রি কাজ করতো। হঠাৎ একদিন 3 তলা উঁচু বাঁশের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল। মাইনেরা ভাবে মুস্তাফার নাম কাটা গেল স্কুল থেকে। বিধবা মা, বড় সংসার, অনেকগুলো ছোট ছোট ভাই বোন। বস্তিতে থাকতো এক পকেটমারের সর্দার। টাকার লোভ দেখে সে দলের খাতায় মুস্তাফার নাম লিখিয়ে নিল। এরই মধ্যে মুস্তাফা বাচ্চারে পকেট মেরে জেলে এসেছে। স্কুলে যেতে ইচ্ছে করলে না। জিজ্ঞাসা করলে বলে ইচ্ছে করলে কি যাওয়া যায়? জেলখানা একটা আলাদা জগৎ। চোর ডাকাত, খুনি, গাঁটকাতা, এই নিয়ে উঁচু পাঁচিল তোরা এখানকার জীবন। আলো হওয়ার সঙ্গে আরই আজব এখানকার ভাষা। না বাংলা না হিন্দি, তেমনি ছিঁড়ি এখানকার জীবনে। জানোয়ারের পালের মতো খোঁয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা। সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লক আপ, ঘরে ঢুকিয়ে তালাবন্ধ। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে খোঁয়ার খুলবে, সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে, গুনতে হবে। গুনতি মেলা 3 ঘন্টা পড়বে। পৃষ্ঠ সংখ্যা 188। সেলাম বাজাতে হবে জেলার জমাদারকে। পান থেকে চুন খসতে পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুটের লাথি। এছাড়াও আছে কেস টেবিল। কালো নামে নালিশ হলেই ডাক পড়বে কেস টেবিলে। কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত। কয়েদি দুরস্ত করবার হাজার ব্যবস্থা। ছোট্ট ছোট্ট নির্জন কুঠুরিকে বলে ডিগ্রি। 4 দিক বন্ধ, কারো মুখ দেখা যাবে না। বন্ধ দরজার নিচে সরু ফাঁক দিয়ে ছুঁড়ে দেবে ঠান্ডা খাবারের শানকি। মাসের পর মাস এমনি করে থাকতে হবে, কিংবা পায়ে পরিয়ে দেবে ভারী লোহার বেড়ি। বছরে 3 মাস সাজা মাপ করবার নিয়ম আছে, তাকে বলে মার্কা। কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যাবে। কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি পেটা করার নাম কম্বল ধোলাই। জেলখানায় হামেশাই হয়। ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা।
জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে, শুধু জুতো সেলাই নয়, হাড়ি মেথরের কাজ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই। তাছাড়া আছে দড়ি চাল্লি, ধোবি চাল্লি, ঘানিকর, মিষ্টি ঘর, ছাপাখানা, গোয়ালঘর, তরকারি বাগান, এমনই হরেক রকম জিপাট। কেনা গোলামের মতো কয়েদির দল বিনা মজুরিতে উদয়াস্ত এখানে খাটে। একটু ফাঁক পেলেই কয়েদিরা সেপাইদের দিকে নলছে আড়াল করে বসে নেশা করতে। অন্য একদল বসে যায় 3 তাসে জুয়ো খেলতে। সবাই পারে না। যারা সর্দার গোছের হাতে পয়সা আছে, জেল তাদের মুঠোয়, দুনিয়া টাকার বশ, এ তারা জানে বলি তারা জেলে এসেও দল পাকায়, অন্য দলের লোককে ভাঙচি দিয়ে দলে টানে। কিন্তু অবাক কাণ্ড, জেলখানায় পয়সা, আইন তো নেই। আইন নেই বলি টাকা রাখবার মজার কল করেছে তারা। তাছাড়া চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন? তা নিজেদের গলার মধ্যে বানিয়ে নিচ্ছে টাকা রাখার থলি। সেই থলির মধ্যে টাকা রেখে দিব্যি তারা নিরাপদে খায় দায় ঘুমোয়। গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে। ভারী একটা শীষের বল অনেকদিন ধরে গলার টাকরার কাছে রেখে দিতে হবে। যতই দিন যাবে ততই মাংস ছেঁদা হয়ে সেটা বসে যেতে থাকবে। ভেতরটা দগদগে ঘা হয়ে যাবে, অসম্ভব যন্ত্রণা, কাছাকাছি কেউ দাঁড়াতে পারবে না, এত দুর্গন্ধ। বছরখানেক কাঁচা অবস্থায় থাকবে ঘা। তারপর সেই শীষের বল তুলে নেওয়ার পর ঘা যখন শুকিয়ে হয়ে গেল, তখন তৈরি হলো গলার থলি। তার মধ্যে অনায়াসে সোনাগিনি লুকিয়ে রাখো, কারো সাধ্য নেই টের পায়। এরা ছাড়াও জেলখানা একদল অভিজাত শ্রেণী কয়েদি আছে। খাবার জিনিসে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেউ করেছে নোট জাল কিংবা ব্যাংকের লাখ লাখ টাকার চুরি। দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায়। কর্তামহল তাদের আপনি আজ্ঞে করে, সাধারণ চোর ছ্যাঁচড়রা তাদের সমীহ করে চলে। বড় লোকের এবং বড় ঘরের ছেলে এরা। ট্রামে বাসে পকেট মারেনি, ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে। পৃষ্ঠ সংখ্যা 189। অন্ধকারে দাঁড়িয়ে ছুরি দেখিয়ে এরা কারো হাত থেকে টাকার থলি ছিনিয়ে নেয়নি। খাবার জিনিসে বিষ মিশিয়ে দোকানে দোকানে সেই বিষ হাজার হাজার মানুষের হাতে বিলি করেছে। ছোট লোক নয় এরা, স্কুল কলেজে পড়েছে, পেটেও টান পড়েনি কোনোদিন। এমন নরম মন যে রক্ত দেখলে মূর্ছা যায়। তাই হাজার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিও, শত সহস্র ছাপোষা সংসারকে পথের ফকির করে দিও, জেলে গিয়ে তারা সুখে আছে। কেননা তাদের বড় ঘর, বনিদি বংশ, তারা সুয়োরানির ছেলে। আর যারা পেটের জ্বালায় পথ চলতি লোকের পকেট মেরেছে কিংবা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লাঠালাঠি করেছে, তাদের জন্য অশান্ত নরকবাসের ব্যবস্থা। কেননা তারা গরিব, সাধারণ মানুষ, দুয়োরানির ছেলে। জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। কিন্তু এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এই হচ্ছে এক বিশেষ জেলখানা। 2 যুগ আগে ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল, তার পুরনো কেল্লায়। ভুটানের কাছ থেকে লম্বা মেয়াদি ইজারা নেওয়া এই জায়গা। আরও ঘন জঙ্গল ছিল আগে, এখনো পাহাড়ে গায়ে শোনা যায় বাঘের ডাক। এখানকার মাটিতে ফনা তুলে ঘুরে বেড়ায় বিষধর সাপ। বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয়। ঝর্নার জলে ঠিক ঠিক করছে রোগের জীবাণু। কাছে পিঠে বাজার নেই, অগ্নিমূল্য সব জিনিস। বাড়াবাড়ি অসুখ হলে ওষুধের অভাবে, হাসপাতাল অভাবে অবধারিত মৃত্যু। নিজের দেশকে যারা ভালোবাসে, তাদের আপন প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার। আকাশের বুক ছিঁড়ে দিয়েছিল তারা কাঁটা তারে। সেপাইদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল টোটা ভরা বন্দুক। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায়। আজও অনেকে এখানে আছেন, 2 যুগ আগেও যারা এখানে ছিলেন। আছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব আর নীরজ চক্রবর্তী। আছেন ভগ্নশাস্ত্র শিবশঙ্কর মিত্র, যার জীবন বাংলায় অর্ধ শতাব্দীব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস। সেই সতীশ পাকরাশিও এখানে। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি, যারা দুরন্ত অজয়ের উদ্বেলিত তীরে দাঁড়িয়ে বন্যার মুখে বাঁধ বেঁধেছে, যারা অন্ধকার খনির গর্ভে পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসের টান করে দিয়েছে, চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা। ভুটানের গায়ে পাহাড়ে তারা বন্দী, বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়। ইংরেজের ঘুঘু চড়ানো ভিটে নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা। পৃষ্ঠ সংখ্যা 193। হাত বাড়াও।
শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে প্রচণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তালগাছে বন পেরিয়ে আকাশের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তালগাছের মতো বড় হয়ে উঠল কি ওটা? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। ফরিদপুরে গাড়ি আসতে তখনও অনেক দেরি। রাজবাড়ির বাজারে বসে আছি, পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম, আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই, কুয়াশার মধ্যেও জল জল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছে যেতাম, কেননা সে চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে, তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, আঙুলগুলো যেন আগের দিকে একটু বেশি সরু, গায়ে একটু লোম নেই। কোন জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো 4 পায়ে চলে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। 2 হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে। পৃষ্ঠ সংখ্যা 194। সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠে, সোনালি ফসলে, চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত মালুতে, কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয় আর। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে 2 পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। পৃষ্ঠ সংখ্যা 195, পর্ব 2, প্রবন্ধ রচনা রীতি, নির্দেশিকা ও নমুনা। পৃষ্ঠ সংখ্যা 196, প্রবন্ধ রচনা রীতি প্রসঙ্গে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রবর্তিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে প্রথাগত প্রবন্ধ রচনা দীর্ঘদিনের গতানুগতিক চর্চা থেকে সরে আসা হয়েছে, কেননা এই স্তরে শিক্ষার্থীর লেখা প্রবন্ধের মধ্যে নিজস্ব চিন্তা, ভাষাগত দক্ষতা, ভাবনার স্বচ্ছতা বিশদে প্রতিফলিত হওয়ার সুযোগ থাকে। তাই প্রবন্ধ লেখার প্রচলিত কৌশলের সঙ্গে নতুন ভাবনা এবং আঙ্গিকের মেলবন্ধন ঘটানো হয়েছে। প্রবন্ধের যে 4টি ধরন রাখা হয়েছে তারা পরস্পরের থেকে আলাদা, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই যুক্তি ও কল্পনা, ভাব ও ভাষা এবং অর্জিত জ্ঞান ও তা প্রকাশের সামর্থ্য পরীক্ষিত হবে। সাধারণত প্রবন্ধ লেখার প্রস্তুতি হিসাবে যে সমস্ত তথ্য শিক্ষার্থীরা মুখস্থ করে আসে, সেই সমস্ত তথ্য সে প্রশ্নের মধ্যেই পাবে। শুধু প্রয়োজন হবে নিজের ভাষায় গুছিয়ে লেখা পরিকল্পনা ও দক্ষতা। মানুষ মানচিত্র কিংবা তথ্যসূত্র অনুসারী প্রবন্ধে বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন ভাব আর তথ্য যেমন দেওয়া থাকবে, তেমনই বিতর্কের আদলে কোনো একটি বক্তব্যের পক্ষে বা বিপক্ষে মতটি সে প্রশ্নপত্রের মধ্যেই পাবে। শুধু প্রতিযুক্তি দিয়ে এর বিরুদ্ধ মতটিকে তাকে প্রতিষ্ঠা করতে হবে। আবার কোনো একটি বিষয়ের প্রস্তাবনা অংশটি পড়ে নিয়ে বুঝে সে বিষয়টি সুস্পষ্ট আলোচনার মাধ্যমে সম্পূর্ণতা দান করতে হবে। প্রবন্ধের এই চর্চা যেহেতু অভিনব, তাই এর বিভিন্ন ধরনের সুস্পষ্ট নির্দেশিকা ও নমুনা প্রয়োজনীয়। এই কথা মনে রেখে নির্দিষ্ট 4 ধরনের জন্য নির্দেশিকা এবং নমুনা দেওয়া হলো। পৃষ্ঠ সংখ্যা 197।
রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে অথবা অনুসরণ করে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করবে। এই ধরনের প্রবন্ধ লেখার আগে যে বিষয়গুলি মনে রাখতে হবে: মানস মানচিত্রে দেওয়া ভাবনা বা তথ্য সম্ভার ক্রমানুসারে ব্যবহার না করে নিজের স্বাধীনতা অনুসারে কাজে লাগানো যাবে। লেখার সময় বিষয় এবং তথ্য অনুসারে মৌলিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটায় বাঞ্ছনীয়। লেখার সঙ্গে সামঞ্জস্য রেখে মানস মানচিত্রে দেওয়া নেই অথচ বিষয় সংশ্লিষ্ট এমন কোনো নতুন ভাবনা ও তথ্য যেমন ব্যবহার করা যাবে, তেমনি কোনো তথ্য বা ভাবনা পুনরুক্তিমূলক না হলে তা পরিহার করা যাবে। মানস মানচিত্রে দেওয়া কোনো একটি ভাবনা বা তথ্য বিষয়ে নিজের মনে অস্পষ্টতা থাকলে সেটিকে ভুলভাবে ব্যবহার না করে এড়িয়ে যাওয়াই সমীচীন। প্রবন্ধের শৈলী, সৌন্দর্য, নিজস্বতা এবং পরিণতিবোধ সবসময় বিশেষ গুণ বলে বিবেচিত হবে। নির্ধারিত শব্দ সংখ্যার কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিয়ম 10% শিথিলযোগ্য। পৃষ্ঠা সংখ্যা 198। নমুনা: কুড়িয়ে পাওয়ার আনন্দ। এই প্রাপ্তি যেমন ব্যক্তিগত তেমনি অন্যের সঙ্গে তা ভাগ করে নিলে তা সকলের আর দীর্ঘস্থায়ী। কুড়িয়ে পাওয়ার অর্থ যা অপ্রত্যাশিত বা আকস্মিক। প্রত্যাশিত প্রাপ্তিযোগ্য মন আনন্দিত হয়, কিন্তু যা অপ্রত্যাশিত তা মনকে প্রবলভাবে নাড়া দেয় বা উদ্বেল করে। প্রত্যাশিত প্রাপ্তিযোগ্য মন আনন্দিত হয়, কিন্তু যা অপ্রত্যাশিত তা মনকে প্রবলভাবে নাড়া দেয় বা উদ্বেল করে। শিশু কুড়োতে ভালোবাসে, সে আনন্দের রেশ মানব মনে চিরজীবন থেকে যায়। কুড়িয়ে পাওয়া আনন্দ শুধু টাকা পয়সা বা মূল্যবান জিনিস নয়, কুড়িয়ে পাওয়া অপ্রত্যাশিত যে কোনো ঘটনা মুহূর্ত একই রকম সুখপ্রদ। অপ্রত্যাশিত আলোড়ন মানুষের মনে অনুসন্ধিৎসা বাড়ায়, তার খোঁজার ইচ্ছেকে বাঁচিয়ে রাখে। জীবনে বিভিন্ন অবিস্মরণীয় ঘটনা এক অর্থে অপ্রত্যাশিত, তা নানা কুড়িয়ে পাওয়া উজ্জ্বল মুহূর্তের সমষ্টি নয় কি? কোনো তুচ্ছ বা সামান্য কিছু পাওয়াও যে পরে অসামান্যের স্বাদ দেয়, সেই উপলব্ধি জাগে। কুড়িয়ে পাওয়া আনন্দ সে অনেক ছোটোবেলার কথা। তখন প্রাইমারি স্কুলে পড়ি। কোনো দিন বাড়িতে টিফিন খেতে আসি, কোনো দিন বাড়ি থেকে টিফিন নিয়ে যাই। তবে সবচেয়ে মজা হয় যেদিন 2-1টা বড়দের কাছ থেকে জুটে যায়, সেদিন ইচ্ছে মতো কিনে খাওয়ার অবাধ আনন্দ। আজ রচনা লিখতে বসে এমনই একটা দিনের কথা প্রথমে মনে পড়ল। সাদা সোয়েটার, ঢোলা, খাঁকি হাফ প্যান্ট পরে স্কুলে চলেছি। মনটা টকবক করে ফুটছে, কেননা প্যান্টের ডান পকেটেই রয়েছে একটা লাল চকচকে 2 টাকার নোট। বারবারই মনে হচ্ছে কখন টিফিন টাইম আসবে, ঝাল ছোলা কিংবা আলু কাবলি নাকি বাদাম চা। এইসব সাতপাত ভাবতে ভাবতে জোরে পা ফেলে এগোচ্ছি। হঠাৎ দেখে স্কুলেরই একটা অচেনা ছেলে ছুটতে আসছে, হাতে ধরা 2 টাকার নোট। তোমার পকেট থেকে পড়ে গেছে, এই যে। ততক্ষণে আমার হাত চলে গেছে প্যান্টের পকেটে, টাকাটা ওখানে নেই, রয়েছে অচেনা রতনের হাতে। একই সঙ্গে হারানোর দুঃখ আর পর মুহূর্তে ফিরে পাওয়ার আনন্দে আমি আত্মহারা, স্তব্ধবার। এই ঘটনায় শুধু তো টাকা নয়, সেদিন থেকে আমায় প্রাণের বন্ধু রতনকেও পাইয়ে দিয়েছিল। এরপর থেকে দুজনে মিলে পথে ঘাটে মাঠে জঙ্গলে কত কিছু কুড়িয়ে পেয়েছি, তার সব কিছু আজ আর মনেও পড়ে না। তবে সেসব স্যাঁতসেঁতে ডাকটিকিট, তামার 1 পয়সা, সোনালি পালক, খয়া বল প্রভৃতি কুড়িয়ে পাওয়ার অদ্ভুত অসামান্য আনন্দ আজও বুকের মধ্যে ভিড় করে। বড় হতে হতে রতনের সঙ্গে সঙ্গে জিনিসগুলো হারিয়েছি, কিন্তু সে অপ্রত্যাশিত আনন্দের রেশ স্মৃতিতে একই রকম রয়ে গেছে। এখনও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এদিক ওদিক চোখ যায়। লোকলজ্জা ব্যস্ততার ভয়ে চাইলেও কোনো কিছু কুড়োতে পারি না। ছোটদের কুড়োতে দেখে আনন্দ হয়, আর আমি নিজে হাতে কুড়িয়ে নিতে না পারলেও আমার মন টুকরো টুকরো কত ছবি কিংবা ঘটনা কুড়িয়ে নিয়ে জমা করে রাখে। শৈশবের সেই অভাবনীয় আনন্দের রেশ রয়ে গেছে বলেই তো এখনো মন যেন ঘরে বাইরে কিছু একটা খোঁজে, কিছু একটা কুড়িয়ে পাওয়ার কথা ভাবে। রবীন্দ্রনাথ একটা গানের কথা মনে পড়ে: হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে, রইল গাঁথা মোর জীবনের হারে, সেই যে আমার জোড়া দেওয়া ছিন্ন দিনের খণ্ড, আলোর মালা সেই নিয়ে আজ সাজায় আমার থালা। এর সবটা আমি বুঝি না, কিন্তু এইটুকু মনে হয় যা অপ্রত্যাশিত তা প্রত্যাশিত নয় বলেই তো কদাচিৎ হাতের নাগালের মধ্যে ধরা দিয়ে হারিয়ে যাওয়ার আগে কখনো কখনো চিরস্থায়ী ছাপ ফেলে যায়। একমাত্র মানবমনই জানে কুড়িয়ে পাওয়া কোনো ঘটনার স্মৃতি অনেক বছর পরেও আমার বন্ধু রতনের হাতের দোদুল্যমান 2 টাকা কিংবা খয়া কালো বল হয়ে ফিরে ফিরে আসে। জীবনের হারে গাঁথা স্মৃতিতে উজ্জ্বল মায়া হয়ে রয়ে যায়। এই কুড়িয়ে পাওয়া আনন্দ যে সন্ন্যাসীর মনকেও আলোড়িত করে,
তা নিয়ে একটি সুন্দর গল্প বলেছিলেন সৈয়দ মুজতবা আলী। এক বৌদ্ধ শ্রমণ শুনেছিলেন রাস্তায় পয়সা কুড়িয়ে পাওয়াতে নাকি খুব আনন্দ। এই কথা শুনে তার মনে হলো একবার পরীক্ষা করেই দেখা যাক। তিনি ভিক্ষায় পাওয়া কয়েকটি পয়সা নিয়ে বারবার ছড়িয়ে দেন এবং পুরন, কিন্তু তার মনে কোনো রকম আনন্দ হয় না। তখন নিজের মনেই ভাবেন, তবে সবাই যে বললে কুড়িয়ে পাওয়ার ভারী মজা, তারা তো কেউ ঠকানোর লোক নয়। এরপর ফের ছড়াতে কুড়োতে শুরু করলেন। এইভাবে চলতে চলতে শেষে সবকটায় ঘাসের ভেতর পড়ে হারিয়ে গেল। এবার বহুক্ষণ ধরে খুঁজে যখন ফিরে পেলেন, তখন চিৎকার করে উঠলেন, এখন বুঝেছি, কিছু কুড়িয়ে পাওয়ায় অবশ্যই আনন্দ আছে। পৃষ্ঠা সংখ্যা 200। কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো রচনা, প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তু গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। এই ধরনের প্রবন্ধ লেখার আগে যে বিষয়গুলি মনে রাখতে হবে: প্রশ্নপত্রে প্রদত্ত অনুচ্ছেদটিকে মূল রচনা, প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে গ্রহণ করে পরবর্তী অংশে সে ভাবটিকে বিশ্লেষণ করতে হবে। প্রবন্ধ রচনার সময় মূল লেখাটি যে গ্রন্থের অন্তর্গত তা পড়া না থাকলেও অসুবিধা নেই। প্রবন্ধে ব্যবহৃত তথ্যের সমর্থনে প্রাসঙ্গিক উদ্ধৃতি ও সাম্প্রতিক পরিসংখ্যান ব্যবহার করা যাবে। প্রবন্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে যেন তার নির্দিষ্ট লক্ষ্য ও রূপরেখাটি স্পষ্ট হয়ে ওঠে। সমাজ সমস্যামূলক প্রবন্ধ রচনা ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকারের পথগুলো উল্লেখ করতে হবে। প্রবন্ধের শব্দসীমার প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে। বিতর্কের আদলে বিতর্কের বিষয়, পৃষ্ঠা সংখ্যা 203, এবং তার পক্ষে বা বিপক্ষে কিছু যুক্তি দেওয়া থাকবে। পরীক্ষার্থীকে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষের যুক্তিক্রম বিন্যাস করতে হবে। বিতর্কমূলক রচনায় যুক্তি প্রযুক্তি সাজিয়ে মতের পক্ষে বা বিপক্ষে নিজের বক্তব্যকে অল্প কথা লিখতে হবে। কোনো একটি নির্দিষ্ট মতের পক্ষে বা বিপক্ষে কেবল যুক্তি সাজাতে হবে। কোনো প্রদত্ত অংশের বক্তব্যে বিরোধিতা করে তার অসারতা স্পষ্ট করে নিজের মতটিকে প্রতিষ্ঠা করতে হবে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বিনয় ও ঔদার্যের সঙ্গে কাজটি করতে হবে। কখনোই যেন রচনাটি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। পরীক্ষার খাতায় নির্দিষ্ট বাক্য সংখ্যার মধ্যেই নিজ নিজ যুক্তি সাজাতে হবে। আগেই বলা হয়েছে, ব্যক্তিগত মতামত, ভাবাবেগ, বিশ্বাস বা সংস্কার নয়, যুক্তি এক্ষেত্রে সর্বাগ্রগণ্য। তারই সঙ্গে বিন্যাসের পরিকল্পনা এবং প্রকাশের চমৎকারিত্ব বিতর্ককে করে তোলে সাধু ও মনোগ্রাহী। পৃষ্ঠা সংখ্যা 206। কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলোকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। প্রদত্ত তথ্যসূত্রগুলো ভালো করে পড়ে নিতে হবে। প্রবন্ধ রচনাগুলির স্বার্থে তথ্যগুলো কিভাবে সাজিয়ে নিলে ভালো হয় তা ঠিক করে নিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংযোজন করা যেতে পারে। মৌলিক ভাবনা প্রকাশের পাশাপাশি রচনার ক্ষেত্রে বিভিন্ন প্রাসঙ্গিক উদ্ধৃতিও ব্যবহার করা যেতে পারে। মৌলিক ভাবনা প্রকাশের পাশাপাশি রচনার ক্ষেত্রে বিভিন্ন প্রাসঙ্গিক উদ্ধৃতিও ব্যবহার করা যেতে পারে। বিষয় অনুসারে প্রবন্ধটি যথাযথ একটি শিরোনাম দিতে হবে।